नमस्कार बंधुरा आमी मौमिता आबारो तुम्हादेर सामने चले एसेछि पाप्पिर भिडियो निये। पाप्पी बोलते कि जे बइचिते जे आमी दादार बाड़ीते एसेछिलाम अर्णबदार बाड़ीते, तो सेकेंड पार्टेर भिडियोटा निये आबारो तुम्हादेर सामने चले एसेछि। आज किन्तु 29 तारीख जानुआरिर 29 तारीख 2025। तो फार्स्ट पार्टे तोमरा जेमनटा बोललाम गोल्डेन देखेछो और बिगेल देखेछो। अच्छा बिगेलेर माँ के देखिए बाच्चा के देखिए। एबार चलो सेकेंड पार्टटा शुरू करी। सेकेंड पार्टे किन्तु तोमादेरके आमी देखाबो होच्छे दादार बाड़ीते आछे सेटा होच्छे रटउइलार आछे और थाकছে दादार अन्य आरेकटा बाड़ीते बिगेलेर मेलगुलोके राखा आछे और तार साथे थाकছে पमेरिनियान। तो चलो सेइगुलोके देखबो। आशा करছি फार्स्ट पार्टेर भिडियोटा তোমাদের ভালো লেগেছে, সেকেন্ড পার্টের ভিডিওটাও ভালো লাগবে। যে রটউইলারটা দেখাবো অসাধারণ দুর্দান্ত রটউইলার সম্পর্কেও তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে। যারা নতুন রটউইলার নেব ভাবছো, যারা নতুন পুষবে তাদের ক্ষেত্রে তো এই ভিডিওটা প্রচণ্ড ভালো হবে। আর তোমরা তাদের একটা আমাদের একটা প্রত্যেকের মনে একটা ভাবনা থাকে যে রটউইলার মানেই হচ্ছে একটা অ্যাগ্রেসিভনেস, একটা ওরে বাবা ভয় লাগছে রটউইলার নেব না, বা যাদের বাড়িতে রটউইলার আছে তাদের বাড়িতে ঢুকবো না। এই পাপ্পিটাকে দেখার পর মানে এই বাচ্চাটাকে দেখার পর তোমাদের না সেই ভুল ধারণাটা ভেঙে যাবে। চলো সেটা আমি আর বকবো না, দাদাই দেখাবে, অর্ণবদাই দেখাবে। চলো তাহলে সেকেন্ড পার্টে ভিডিওটা শুরু করি। ফিমেল আছে না দাদা? এটা ফিমেল আছে না? এর বয়স কতদিন দাদা? এর বয়স হচ্ছে আপনার 4 বছর। ওরে বাবা 4 বছর, তাই তো? না সত্যি রটউইলার সম্পর্কে আমার একটা ধারণা ছিল যে খুব অ্যাগ্রেসিভ হয় হয়তো, বা একটা এরকম একটা ব্যাপার থাকে। দেখো আবার করছে ট্রেন করতে হবে, ঠিক আছে? আচ্ছা লাইন তো অবভিয়াসলি একটা কথা বলো। জাস্ট আমি একটা জিনিস দেখাচ্ছি, এই দেখ মারছি। মানে মারা যাবে না কাউকে, বকা যাবে না। বাড়ির ওরা দিদি ভাই, ওরা দিদি ভাই হয়। আচ্ছা এ বাবা, হ্যাঁ লাঠিটা নেবে তখন কিন্তু আপনার এই প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে এতটাই ভাবে আপনার ইয়ে করে আপনার। তো এরপরে গিয়ে আমি জানি না কারা আজকের দিনে ক্রস ব্রিডিং এর ফলে বা আপনার সেই রকম ভাবে আপনার রাখার আপনার অভাবের জন্যই হয়তো এই ব্রিডটা বা জার্মান শেপার্ড, ডোবারম্যান বিভিন্ন ব্রিডের উপর আপনার এলিগেশন নিয়ে আসা হয় যে ব্রিড আপনার খারাপ। আপনি যেখান থেকে নিচ্ছেন ব্রিডারকে আগে আপনার সিলেকশন করুন, সেই ব্রিডার আপনার কতদিন ধরে সেই ব্রিডটার উপর আপনার কাজ করছে, কতটা নলেজেবল আপনার আছে। অবশ্যই আমি এই মিনস আপনার করছি না, তো সবাই আপনার শিক্ষিত, ঠিক আছে? এবার কেউ কেউ আপনার সেইটাকে আপনার ভালোবেসে আরও বিভিন্ন আপনার বাইরের বা এখানকার আপনার ব্রিডারদের সাথে কথা বলে আপনার ব্রিডটাকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করছে। আজকের দিনে আমি যাদেরকেই বাচ্চা দিই, মানুষের ক্ষেত্রে যেরকম আপনার ওই বাচ্চা আপনার দিয়ে দিলাম, আপনার প্লেসমেন্ট করে দিলাম, তারপরে প্রত্যেকটা বাচ্চার কিন্তু মান্থ ওয়াইজ তাদের আপনার খাবার এবং ওষুধের চার্টটাও কিন্তু আলাদা হয়, ঠিক আছে? তো এইগুলো আমার মনে হয় যে যিনি যার কাছ থেকে নিচ্ছেন তিনি আপনাকে সব ধরনের গাইড করবেন, তার যদি নলেজ থাকে। কারণ আজকে বাচ্চাটা দিয়ে যেটা আজকের আপনার ওজন থাকছে সেটা 2 মাস পর আলাদা ওজন হবে, তার খাবারের নিডটা বাড়বে, তার সেই ক্যালসিয়ামের জায়গায় অন্য ক্যালসিয়াম ভিটামিন আপনার ইউজ হবে। অবশ্যই কোনো ব্রিডের প্রত্যেকটা ব্রিডের একটা খাবারের নিড থাকে। একটা রটউইলার কিন্তু মেনটেনেন্স অবভিয়াসলি আমি জানি না 50-100 টাকায় হয় না। মোটামুটি রডের আপনার বলুন, জার্মান শেপার্ড আমি করি না, যারা আপনার করে তাদের মুখে শুনেছি, যেহেতু আমি রড করি মোটামুটি আমরা আপনার কিন্তু রাইসটা কম দিই, আমরা ডগ ফুড চিকেনটা মানে প্রোটিন জাতীয় জিনিসটা আমরা খাবারে ইউজ করি বেশি। তো একটা আপনার জার্মান লাইনের রডের আপনার মিনিমাম 450 থেকে 500 গ্রাম মাংস পার ওয়ান টাইম আপনার নিড থাকে। অ্যাডাল্ট হওয়ার পর, ওটা কি অ্যাডাল্ট হওয়ার পর? অ্যাডাল্ট হওয়ার পরের কথা বলছি, অ্যাডাল্ট হওয়ার পরের কথা। 400 থেকে 500 গ্রাম এটা সারা দিনে একটা পাপ্পি খাবে? একটা আপনার ডগ আপনার খাবে ওয়ান টাইম, একবার খাবে 1 কেজি আপনার সারা দিনে আপনার 1 কেজি। যদি আপনি ডগ ফুড, ও আচ্ছা সারা দিনে 1 কেজি। আচ্ছা ডগ ফুডেতেও আপনার কিন্তু 500 গ্রাম মিনিমাম, 450 থেকে 500 গ্রাম, সেটা মেল ফিমেল মানে এক টাইমে খায় 400 থেকে 500, মানে বা সারা দিনে ওর 1 কেজি। মানে ওর এখন মানে চিকেন যেটা লাগে সেটা হচ্ছে 1 কেজি করে। হ্যাঁ সারা দিনে আপনার চিকেন আপনার 1 কেজি আপনার লাগে, ঠিক আছে। এবার এক্ষেত্রে আমি বলি
আমি কিন্তু ডগকে আপনার মানে আমরা যেহেতু আপনার শো গ্রাউন্ডে আপনার ডগ নিয়ে যাই, তো অবভিয়াসলি হোম ফুড আপনার ভালো, ঠিক আছে, কিন্তু একটা হোম ফুডেতে আপনার সবাই ডায়েটটা আপনার করতে পারে না। তো একটা প্যাকেটজাত ফুডে আপনার সমস্ত ধরনের আপনার খাবারের ব্যালেন্সটা আপনার করা যায়। তো অবভিয়াসলি আমিও আপনার মানুষের যেমন আপনার একঘেয়েমি খাবার আপনার ভালো লাগে না, চেঞ্জ করি, মাংসও দিই, তার সাথে পনিরও দিই, ডিমও দিই। আপনার এই কি যেন নাম ওর বললেন, লাকি সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে কি কি খাবার ও কিভাবে মেনটেনেন্স আপনি রাখেন সেটা একটু যদি বলেন। ফুড আপনার ফার্স্টে আপনার সকালবেলায় আপনার যেটা প্রতিদিন ইউজ করি সেটা হচ্ছে ডগ ফুড আপনার ইউজ করি, ঠিক আছে। বিভিন্ন আমি একটুখানি আপনার ব্র্যান্ড আপনার বলে দিচ্ছি, নয় রয়্যাল ক্যানিং, নয় আপনার হার্ডেন রেঞ্জ, ঠিক আছে, বা আপনার ডুলসের আপনার একটা ক্যানাইন পিক আপনার খাবার এসেছে খাবার, বা আরও আপনার আছে যেটা আকানা বা টেস্ট অফ ওয়ার্ল্ড, ঠিক আছে, অনেকে নাম করে না, আমি আপনার কেউ আমাকে প্রমোট করেনি তো সেই কারণের জন্য নামগুলো করে দিলাম। এবার শোয়ের ক্ষেত্রে সবাই আপনার চাই বেস্ট টু বেস্ট আপনার, তো রডের ক্ষেত্রে আপনার দ্য টেস্ট অফ ওয়ার্ল্ড বা আকানা, অরেঞ্জ, হার্ডেন রেঞ্জ এই খাবারগুলোই আপনার ঘুরিয়ে ফিরিয়ে আপনার চলতে থাকে। আচ্ছা, তো ওটা তো গেল সকালের উপর। সারাদিনে দু টাইম আপনার খায় ডগ ফুডের সাথে কোনো দিন আপনার পাঞ্চ করা হয় আপনার ডিম আপনার। আচ্ছা, কটা ডিম দেন? ওর আপনার মোটামুটি 2 থেকে 3টে আপনার, 2 থেকে 3টে অ্যাডাল্ট হওয়ার পর, আপনার হওয়ার পর, ঠিক আছে। খুব গরমের টাইমটা একবার আপনার ওই টক দই আপনার দিই, কারণ নর্মালি আপনার জল আপনার খেতে চায় না, ঠিক আছে। গরমের টাইমে আপনার সারা বছরই চলে কম বেশি। ওই কি মানে ড্রাই ফ্রুটটার সঙ্গে দেওয়া হয় না আলাদা করে টক দইটা দেওয়া হয়? আপনার দিই না এই কারণের জন্য, মাখামাখি হয়ে গেলে খেতে চায় না নাকি? আপনার চিকেন ইনগ্রেডিয়েন্টস থাকে, ঠিক আছে। তো নর্মাল মানুষই আপনার দুধ আর মাংস যদি খায় তাহলে আপনার গ্যাস প্রবলেম অবশ্যই করে যাবে। তো সেক্ষেত্রে আমি ওটা আলাদা করে দিই, মোটামুটি ওটা একটুখানি বেলার দিকে, কারণ সামনেই আবার গরমকাল আসছে, গরমকালের যেহেতু আপনার সামনে আসছে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে আপনার দিতে পারেন। চিকেন যেহেতু আপনার অবভিয়াসলি কুকুর আপনার হচ্ছে মাংসাশী আপনার প্রাণী, তো চিকেনটা আপনার সবারই আপনার নিড থাকে কম বেশি আপনার রডের ক্ষেত্রে। দেন আপনার দই আপনার দিই, তারপরে আবার রাত্রিবেলা আপনার চিকেন রাইস আপনার দিই, তার সাথে আপনার কিছু আপনার ডাল আপনার 7-8 রকমের আপনার ডাল আপনার ইউজ করি, যেমন রাজমা আপনার থাকে, ছোলার ডাল থাকে, এই ধরনের আপনার। কারণ আমি রাইসের পরিমাণটা কম দিই এই কারণের জন্য, রাইসে আপনার 5 to 7% কার্বোহাইড্রেট থাকে। তো ডালে আপনার বিভিন্ন যে ডালটা মিক্স করি তার মধ্যে আপনার প্রোটিন সোর্সটা আপনার হয়ে যায়, সোয়াবিন আপনার ইউজ করি, চিকেন তো আপনার থাকি, এইরকম ভাবেই আপনার ডায়েটটা আপনার চলে। আচ্ছা, এবং তার সাথে সাথে আপনার ভালো রাখার জন্য অবভিয়াসলি প্রপার আপনার ডিওয়ার্মিং 2.5 থেকে 3 মান্থ আপনার গ্যাপিংয়ে অবশ্যই যখন আপনার ডিওয়ার্মিং করবেন তখন চেঞ্জ করে করে আপনার ডিওয়ার্মিংটা চেঞ্জ করতে হয়। হ্যাঁ, ওষুধগুলো আপনার চেঞ্জ, আর ডিওয়ার্মিং এর আগু পিছু আগেও লিভার, পরেও লিভার ডিওয়ার্মিং হয়ে যাওয়ার পর 5 থেকে 10 দিন লিভারের ওষুধ আগে, এবং তারপরে আপনার লিভার সাপোর্ট দেওয়ার জন্য, কারণ ওটাতে তো একটা পয়জন গুলোকে আপনার মারছে যথেষ্ট, আপনার ওষুধটা বিষ জাতীয়ই। লিভারটা কতদিন চালাতে হয়? লিভারটা আপনার মোটামুটি আপনি যদি কৃমির ওষুধ আপনার করছেন আজকে, তাহলে মিনিমাম 5 দিন 10 দিন তার আগে, হ্যাঁ, আর হয়ে যাওয়ার পরে আপনার মিনিমাম আপনার 5 দিন 10 দিন আপনার। এবার হ্যাঁ, আমি যেটা আপনার কৃমির ওষুধ করি সেটা হচ্ছে আমি নাইটে আপনার খাইয়ে আপনার মোটামুটি, আমি কথার কথা বলছি, ওদের 8টা থেকে 9টার মধ্যে খাওয়া হয়ে যায়, খুব বেশি হলে আপনার মানে সেটা খুব কমই হয় 9:30 10টা। তো মিনিমাম 2 থেকে 3 ঘন্টার আপনার গ্যাপিং দিই, দিয়ে তারপরে আমি আপনার ডিওয়ার্মিংটা আপনার করি, ডিওয়ার্মটা আপনার করি। এবার সারা রাত আপনার আর কিছু খেলো না, দেন আবার পরের দিন আপনার মোটামুটি। এবার আরেকটা কথা বলি, ডিওয়ার্মটা আপনার হয়, অনেকে আপনার সকালবেলা উঠেও করে, ঠিক আছে, মানে খাওয়ানোর আগে করে দিয়ে তারপরে খাওয়াচ্ছে। কতক্ষণ অন্তর ওটা মানে খাওয়াতে লাগবে, মানে ডিওয়ার্মিং করানোর কতক্ষণ পর খাওয়ায়? ডিওয়ার্মটা আপনার যখন করছেন মোটামুটি চেষ্টা করবেন খাইয়েই না করার, ঠিক আছে, তার ফলে আপনার যেটা খাইয়েছে সেটা আপনার বার করে দেবে। তাও টাইমিংটা মোটামুটি মিনিমাম 2 থেকে 3 ঘন্টা গ্যাপিং আপনি দেবেন, দেন তারপরে আপনি যে কোনো যে ব্র্যান্ডের আপনি ইউজ করছেন ওষুধ, সেটা ওজন ওয়াইজ 10 কেজিতে একটা করে আপনার আসে, মোটামুটি এর যা ওজন আছে এর অ্যারাউন্ড আপনার 5টা করে ট্যাবলেট আপনার লাগে, 50 কেজি। হ্যাঁ, 45 কেজির আপ, 45 কেজির আপ হয়ে গেলে মানে তখন 50 কেজির মানে 5টা ট্যাবলেট
খাওয়ালে সব থেকে বেটার হবে। আপনি যদি রুলসে যান, অ্যাজ পার কেসিআই রুলস 18 মান্থের নিচে আপনি ব্রিডিং করাতে পারবেন না। তো সব সময় সম্ভব হয় না যে 18 মান্থের পরেই আপনার, ওদেরও একটা প্রসেসিং এর ব্যাপার থাকে, ঠিক আছে। এবার আমরা যখন শো করি সব সময় চেষ্টা করি যে একটা আপনার বাচ্চা আপনার যখন প্রডিউস করব সে প্রপারলি আগে অ্যাডাল্ট হোক। তো আমি আপনার একটা বিভিন্ন ব্রিডের অ্যাডাল্ট হতে আপনার টাইম লাগে, ঠিক আছে। রড হুইলারের ক্ষেত্রে মানে জার্মান লাইন মিনিমাম 2 বছর, সার্বিয়া লাইন যদি রড হুইলার হয় তাহলে মিনিমাম 3 বছর আপনার টাইম লাগে। তো অ্যাডাল্ট হওয়ার পরেই আমি ম্যাক্সিমামটা করাই। যেরকম আপনি বিগেলের দেখলেন, আপনার ডেট অফ বার্থ 2022, 2024 আপনার হচ্ছে আপনার 2 বছরের উপর, মানে প্রায় 2.5 বছরের ব্রিডিং হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার রুলস আপনার মেনেই আপনার করা হয়। এর কটা বেবি নেবে ছিল? এর আপনার 6টা কি 7টা, আপনার 6 থেকে 7টা। আচ্ছা, এর 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 এটা তো মানে ফিমেলটা আপনার এখানে আছে, মেলটা কোথায় আছে? সেটা মেলটাও কি আপনারই বাড়ির, আপনার বাড়িতে আছে? আছে, ঠিক আছে। যেহেতু আপনার এর সামনে আপনার হিট আপনার আসবে, আচ্ছা, এটাকে আমি আলাদা করে রেখেছি। আচ্ছা, ঠিক আছে। আর বাদবাকি সমস্ত যে ডগ আপনার আছে, আমার পালসিটাতে আপনার চ্যানেল আছে, সেখানতেই সমস্ত ডগ আছে। 1 লিটার নেবেছে, ওখানে সব ডগ গুলো রাখা আছে নাকি? ফিমেল মেল আপনার আছে, যেহেতু আচ্ছা বাড়ি আপনার, আচ্ছা, সেহেতু আপনার এবং পাশাপাশি এতগুলো আপনার ঘর আছে, একটা কুকুরের আওয়াজ তো একটা আলাদা হয়, এবং একসাথে 20-30টা চেঁচাবে তখন আমার গন্ডগোল হয়ে যাবে, একটা অবজেকশন চলে আসে। আমাকে এটা আপনার করতে হয়েছে। এবার অল্টারনেট করে আমরা শুরু করি, সেই কারণের জন্য আপনার আসে। এবং ওখানকে রাখার আরও রিজন হচ্ছে, যেহেতু আপনার তাদের প্রপার ট্রেনিংয়ের ব্যাপার থাকে এবং ডাক্তারের একটা ব্যাপার থাকে। আমাদের প্রত্যেক সপ্তাহে আপনার ডাক্তার চেক আপ হয়, সেটা আপনার বাচ্চার ক্ষেত্রে বলে নয়, বড় অ্যাডাল্টের ক্ষেত্রেও। তার জন্য আপনার আমার এই সাইডটায় আপনার খুব ডাক্তারের প্রবলেম থাকে, মানুষের ডাক্তারের তো প্রবলেম আছে। তো এই কারণের জন্যই এবার যখন যার প্রসেসিং হয় সেটা আমার বাড়িতে এসে আমি সেটা নিজের হাতেই ব্রিডিংটা করি। ওকে ওকে। আচ্ছা, আমরা তো রটহুইলার পাপিটাকে যেটাকে দেখলাম দাদা, তার এটা হচ্ছে কেসিআই পেপার, তাই তো? এটা আপনার কেসিআই পেপার, রটহুইলার, জন্ম আপনার, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে রটহুইলারের কেসিআই পেপার লাইনের আপনার আছে, এখানে তো দেখুন মেনশন আপনার আছে টিমিটার লাইন, ঠিক আছে। আচ্ছা, এর পাপ্পি যখন ভবিষ্যতে হবে তো প্রত্যেকটা পাপ্পিরই কিন্তু পেপার থাকবে। এটা হচ্ছে রটহুইলারের পেপার, যেহেতু বললাম যে কেসিআই বাচ্চা এগুলো। আমার কাছে প্রত্যেকটা বাচ্চাই যখন হয়, বাবা মায়ের যখন পেপার থাকে বাচ্চারও আপনার পেপার আসবে। আবারও বলছি, বাবা মায়ের পেপার আছে, বাবার পেপার যদি না থাকে তাহলে বাচ্চার পেপার আসবে না। এবং আজকের দিনে জাল পেপারও মার্কেটে আপনার পাওয়া যাচ্ছে, ঠিক আছে। সেইটা আপনার দেখে আপনার ব্রিডারকে দেখুন আগে। আচ্ছা, এখানে দাদার নাম দেখো, এবং জাল পেপারে আপনার নাম ট্রান্সফারটা হবে না, ঠিক আছে। প্রত্যেকটা পেপারে আপনার আমার নাম আপনার ট্রান্সফার আছে। তো অর্ণব দা, যেমনটা তোমার বাড়িতে ভিডিও করে শেষ করেছিলাম, বলেছিলাম যে অন্য এক জায়গায় যাচ্ছি, মানে চুচুড়ায় যাচ্ছি। তো চুচুড়ায় ইনি তোমার দাদা হন, তাই তো? একটু পরিচয় করিয়ে দাও। সুভাষিস দাশগুপ্ত। নমস্কার দাদা। অবশ্যই। বাড়িতে যে ফিমেলটা দেখেছেন, ঠিক আছে, এখানটা মেলটা আছে। আচ্ছা, তখন বলেছিলাম যে আরেকটা লিটার আপনার আছে। আগে আপনার ভিডিও, আপনার সমস্ত ডিটেইলস আমি শেয়ার করছি। অবশ্যই দাদা। এবারে আমি আপনার কাছে যাই, বলছি যে আপনার বাড়ির লোকেশনটা একটু বলে দিন, চুচুড়ার কোথায়? একদম চুচুড়া স্টেশনের কাছে, নিয়ার বিদ্যাভবন স্কুল। আচ্ছা, ফার্স্ট লেন, ফার্ম সাইড রোড, ফার্স্ট লেন, বিদ্যাভবন স্কুলে আমার একদম স্টেশনের ওয়াকিং ডিস্টেন্সে 2 মিনিট। আচ্ছা, তো অর্ণব দার তো ফোন নাম্বার দিয়েছি, যেহেতু এটা ফার্স্ট পার্টের ভিডিওর সঙ্গে যাবে, তাও আপনি আপনার নাম্বারটা দিয়ে দিন, এখানে ভালো হয়। 7003918608। ওকে, তাহলে চলুন আপনার বাড়িতে যে যে বিগেলের লিটারগুলো আছে, বা যে যে মাদারগুলো আছে বা বাবাগুলো আছে, তাদের সবাইকে দেখে নেবে। হ্যাঁ দাদা, একটা একটা করে দেখতে থাকি। চলুন তাহলে কোনখান থেকে শুরু করবেন বলুন। একে দেখুন, এর নাম হচ্ছে চেরি, এরই বাচ্চা হচ্ছে এরা যারা খাঁচায় আছে। আচ্ছা, এটা চেরি, চেরি এসে থেকে আমাদের সঙ্গে ঘুরছে। এর ব্লাড লাইন, একে আমি এনেছি চেন্নাই থেকে। আচ্ছা, চলো একটু একটু দূরে সরো। চেরি, ও চেরি ভিডিও করতে দিচ্ছে না, যাও 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 যাও। তো এর নাম চেরি। তো এরই বাচ্চা হচ্ছে, আচ্ছা এরা, আচ্ছা ওরই বাচ্চা। আচ্ছা, বলে দিই একটু ওদেরকে, যেহেতু দাদার বাড়িতে না অনেক বিগেল আছে জানো তো, মানে বড় ছোট মিশিয়ে, ওগুলো তো বাচ্চা
অ্যাডাল্ট অনেক আছে, তো সেখানে বলি এদেরকে বাচ্চাগুলোকে না এরম করে রেখে দিলে তো হবে না, যার জন্য বাচ্চাগুলোকে এখানে রাখা আছে। এখানে কতগুলো মেল কতগুলো ফিমেল আছে বাচ্চা? একটা মেল আছে, এইটা হচ্ছে মেল যেটা আমি রাখছি, এইটা আমি এই 2025-26 শো সিজনে শো করব। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে ফিমেল। তার মধ্যে এখানে অলরেডি 3টে ফিমেল আমার সোল্ড আউট হয়ে গেছে। একটা হায়দ্রাবাদ যাচ্ছে, একটা যাচ্ছে আপনার দিশে যাবে বেলগড়িয়া, একটা যাচ্ছে বহরমপুর। আচ্ছা, আর বাকি দুটো ফিমেল থাকবে, 3টে ফিমেল থাকবে। আচ্ছা, আমি এই ফার্স্ট আমার ফর্ম ব্রিডিং স্টার্ট করলাম, টয় ফর্ম যেটাকে আমরা বলা হয়। আচ্ছা আমি ওখানে যাচ্ছি দাদা। এ দেখুন কেভাবে আমাকে গুঁতোটা মারছে। এর নাম হচ্ছে গুগলি। কার নাম? এর নাম? এর নাম হচ্ছে ও ভাই কিভাবে? ও বাই কালারের ফিমেল। তো বাই কালারের ফিমেল এখন খুব রেয়ার, দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, গুগলি আয়, ওর অবস্থাটা দেখুন। বাই কালারের ফিমেল দেখতে পাওয়া যায় না। গুগলি আয় বাবা, আয় চলে আয়। ও প্রচন্ড, মানে এই কুকুরটা আমার এক বন্ধু দিয়ে গেছিল। হ্যাঁ, আজ থেকে বছরখানেক আগে। কুকুরটা প্রচন্ড বাইটার ছিল। বাইট ছিল না? প্রচন্ড বাইটার ছিল, কামড়াতো। হ্যাঁ একটু ধরে দেখিয়ে দাও তো অর্ণবদা। ও সমানে গুগলি আয় আয় বাবা, আয় চলে আয়। তো আচ্ছা সেই থেকে তো ও প্রচন্ড বাইটার ছিল। হ্যাঁ। যে আগের ওনার ছিল, সেই ওনার কি করতো, ওকে সমস্যা হচ্ছে সেই ওনার করতো কি, তাকে রেখে দিত কেজের মধ্যে রেখে দিত। আচ্ছা। রেখে দেওয়ার জন্য তোর যেটা হয় আমাদের সারাক্ষণ ঘরের মধ্যে রেখে দেওয়া হয়, আমাদের যা মানসিক অবস্থা হয় ওরও তাই হয়েছে। অবশ্যই অবশ্যই। তো সেই জন্য হ্যাঁ। ও আজকে বাইটার ছিল, তারপর আমার বাড়িতে আসে। আমি এরকম 24 আওয়ার্স ওর সাথে থাকে, আমার সাথে শোয়, আমার সাথে ঘুমায়, এবং ওর টোটাল ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো আমার মনে হয় আমি সব পেট ওনারদের জন্য আমি একটা জিনিস বলতে চাই, কেজে রাখুন কিন্তু একটা সার্টেন টাইম পর্যন্ত ওদেরকেও একটা ফ্রিডম দেওয়াটা উচিত। ওদের আইদার আপনি ক্যানেল সিস্টেম করে দিন, ক্যানেলে থাকুন, 24 আওয়ার্স কেজে থাকা দরকার। হ্যাঁ আপনি বলবেন যে আমার বাড়িতে কেজে আছে, হ্যাঁ আমি কিন্তু ওদের 4টে শিফটে ছাড়ি। ওকে 24 ঘন্টার মধ্যে ওরা 2 ঘন্টা করে 6 ঘন্টা ছাড়া থাকে। আচ্ছা, 6 ঘন্টা ছাড়া থাকে। তারপর যখন এক্সারসাইজ হয়ে যায়, কুকুর যখন হাঁপিয়ে যায়, তখন ওরা অটোমেটিক্যালি ওদেরকে ঢুকিয়ে দিলে পরে ওরা 10 মিনিটের মধ্যে সব ঘুরিয়ে পড়ে। ওরা মানে বুঝে যায় এটা আমাদের রেস্ট রুম। এটা রেস্ট রুম। ইনফ্যাক্ট ওদের যখন খাওয়া দাওয়া হয়ে যায়, তারপর অটোমেটিক্যালি গেট খোলা থাকলে ওরা ঢুকে চলে যায়। মানে যতটা প্রয়োজন ততটা ওরা নিজেদের মধ্যে মিটিয়ে নিল, তারপর ঢুকে যায় আবার। যদি ওদেরও তো একটা, আমাদের যেরকম একটা ঘরের দরকার, ওদেরও তো দরকার একটা। একদম। ওদের বাচ্চা সারাক্ষণ দৌড়াদৌড়ি খেলাধুলা করে, তারপরে ওরা একটা টাইম এসে কেজে। এই যে এখন আছে, সকালবেলা ওকে একবার ছাড়া হয়েছে 5টার সময়, 5টা থেকে 7টা পর্যন্ত ছাড়া হয়েছে। তারপর খেয়ে দিয়ে রেস্ট নিয়েছে। আচ্ছা। তারপর এখন একটা টাইম, ধরুন আপনাদের সাথে আমি ইন্টারভিউ দিচ্ছি, তারপরে আবার আমি ওদেরকে ছাড়বো ঘন্টা 2-এর জন্য, আবার রাত্রেবেলা 1টা নাগাদ আবার ছাড়বো, 1টা থেকে 1:30 নাগাদ ওরা দৌড়াদৌড়ি করবে। আচ্ছা আচ্ছা। নরমাল। কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা পেট ওনারের কুকুর যত কেজিং কম করা যায় তত ভালো। খুব প্রয়োজন হলো কেজিং করলেন ছোট লাগে, কেন বিগের বেসিক্যালি হাউন্ড, ওদের না একটা মানে বদমাইশি ব্যাপারটা আছে, নটি ব্যাপারটা আছে। ওদের কি হয়, বেসিক্যালি ওদেরকে ব্রিডিং করা হয়েছিল খরগোশ শিকার করার জন্য। এটা ইংল্যান্ডে প্রথম ব্রিডিং করা হয় বিগের, খরগোশ শিকার করার জন্য। যদিও হাউন্ড রুট ওদের মধ্যে ওই খোঁজার একটা টেন্ডেন্সি থাকে, যেটা খুঁজে বের করবো। ওর জন্য ওরা কি করে, যেখানে যেটা পায় ওরা নিয়ে এসে সেটাকে ডেস্ট্রয় করার চেষ্টা করে, যেহেতু হাউন্ড ওদের মেন্টালিটি। সেই জন্য একটা স্টেজ পর্যন্ত ওরা খুব বদমাইশি করে। আচ্ছা। তার 1.5 বছরের পর ওরা কমফোর্টেবলি অনেক শান্ত হয়ে যায়। যে জিনিসগুলো দেখছেন আমার আদার্স বড় অ্যাডাল্ট, হ্যাঁ এই তো এখানে একজন আছে। কিন্তু এই ছোট টাইমটা ওরা এই করে, কিন্তু সেই ছোট টাইমটাতে 24 আওয়ার্স যেন অ্যাটলিস্ট 3টে শিফট, যদি 3টে শিফট নাও হয়, সকালবেলা আর বিকেলবেলা অ্যাটলিস্ট যেন বাচ্চারা মিনিমাম 2 থেকে 3 ঘন্টা ছাড়া হয়। সেটা ছাদে গিয়ে ছাড়ুক, সেটা কোনো লনে ছাড়ুক, যেখানেই ছাড়ুক, একটু যেন ওরা বেসিক্যালি ওরা হাই এনার্জেটিক ডগ, যেহেতু ওরা করা হয়েছে, ওরা হাউন্ড গ্রুপ। এনার্জিটা যতক্ষণ না লস করা হবে ততক্ষণ পর্যন্ত ওরা বদমাইশিটা করে বেড়াবে।
আচ্ছা, ওদের বয়স যেন কতদিন বললেন, আরো একবার যদি বলেন। হ্যাঁ, এই বাচ্চাগুলোর বয়স আছে এখন ওই 4 মাস। আচ্ছা, 4 মাস। তো পেডিগ্রি হচ্ছে, এই পেডিগ্রিটা আপনার খুব বড় পেডিগ্রি। তবে এর মা যে আছে, মায়ের বাবা হচ্ছে ইম্পোর্ট, বার্থডে কার্ড। আচ্ছা, বাবা ইম্পোর্ট। আচ্ছা, মায়ের মা হচ্ছে ইম্পোর্টের নাতি, এর মা হচ্ছে ইম্পোর্টের মেয়ে। আচ্ছা, বাবা হচ্ছে ইম্পোর্ট, ঠিক আছে। আর বাবাকে ডাইরেক্ট ইম্পোর্ট করে আনা হয়েছিল। ডাইরেক্ট ইম্পোর্ট করে এনেছে। আচ্ছা, আচ্ছা। নাম হচ্ছে বার্থডে কার্ড। ও মা, কোথা থেকে আনা হয়েছিল একটু? নিয়ে এসেছি সাউথ থেকে, মেড্রাস ক্যানেল থেকে নিয়ে এসেছি ওকে। আচ্ছা, মেড্রাস ওয়ান অফ দা বিগেস্ট ক্যানেল ইন ইন্ডিয়া। এবং ওকে আমি আনার পর ওকে মানে আপনি দেখুন, নরমাল বিগেলের সাথে ওর হেড, ওর এয়ার পেড, ওর মাঝের অনেক ডিফারেন্স আছে। আপনারা বহু বিগেল দেখেছেন, ওরা বিগেলের অনেক 5,000 টাকাতেও বিগেল পাওয়া যায়। একদম তাই। মাজেলটা দেখো কি পরিমাণে ঝুলছে, একদম মাজেল দেখো, খুব সুন্দর। দাদা, এর পাপ্পিগুলো এই তো মা, এতগুলো পাপ্পির এই মা, তাই তো? তাহলে এর যে এই পাপ্পিগুলো আপনার কাছে থাকছে, তাহলে কটা কপিস পাবে এখনো? এখন যদি আসে আমার কাছে 3টে ফিমেল अवेलेबल আছে। 3টে ফিমেল পাবে, তাই তো? আচ্ছা, আপনি ফিমেলের দাম কত করে কি রাখছেন যদি একটু বলেন? বাচ্চাগুলো প্রচন্ড চিৎকার করছিল বলে আমাদের বাইরে আসতে হলো। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে পাপির কোয়ালিটি অনুযায়ী, তার ব্লাড লাইন অনুযায়ী দাম হয়। আচ্ছা, যে কোনো কুকুরের সবসময় আমার মনে হয়, আমার ওপিনিয়ন যদি আপনি নেন, আমি বলবো সবসময় ব্লাড লাইন এবং বাবা মাকে দেখে। সবসময় হয়তো বাবাকে দেখা যায় না, কেননা আমরা যারা ব্রিডিং বাইরে থেকে করিয়ে নিয়ে আসি, সেক্ষেত্রে বাবাকে দেখতে পাবেন না, ছবি দেখতে পাবেন বাবার হয়তো বা ভিডিও দেখতে পাবেন, কিন্তু বাবাকে মানে লাইভ সামনে দেখতে পাবেন না। মাকে দেখতে পাবেন, তার বাচ্চা দেখতে পাবেন। তবে আমার মনে হয়, দেখুন আমি কাউকে ছোট করছি না, তবে আমার মনে হয় যারা হাটে বিক্রি করে তারাও বিজনেস করুক, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার একটা জায়গায় আপত্তি, যে পয়সা কামানোটা তো আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ব্রিড স্ট্যান্ডার্ডটাকে আপগ্রেডেড করা। একটা লোক যে কিছু জানে না, ধরুন আমি একজনকে কুকুর দিচ্ছি, আমি হাটে বিক্রি করি বা অ্যাজ এ ব্রিডার আমি ব্রিডিং করি, তো আমার মনে হয় যে একটা লোক যে কিনতে আসছে কুকুরটা, তাকে সঠিক তার ব্যাপারটা জানানো। আমার নিজের স্বার্থের জন্য আমি তাকে এমন একটা ক্রসব্রিড দিয়ে দিলাম, অথবা এমন একটা বাচ্চা দিয়ে দিলাম যে বাচ্চাটা সমস্যা তৈরি হবে পরবর্তীকালে। তার জেনেটিক ইস্যু থাকতে পারে, তার ফিজিক্যাল ডিসেবিলিটি পরবর্তীকালে আসতে পারে। তো সেই কারণের জন্য আমার সবার কাছে রিকোয়েস্ট, যে বাচ্চাটা বেচার আগে আমাদের স্বার্থের থেকে বড়টা দেখা উচিত এই অবলা জীবগুলোকে। এটা আমার সবার কাছে অনুরোধ, যারা বিজনেস করছে অ্যাজ এ ব্রিডার বা অ্যাজ এ হাটে যারা বিক্রি করছে। আমার মনে হয় হয়তো আমার উপর কেউ অসন্তুষ্ট হতে পারে, বাট ভাই আমার সে হলে পরে আমায় কিছু করার নেই। কেননা দেখো, প্রিয় সত্যি কথা বললে পরে অনেকেই রেগে যায়। তোমরা বিজনেস করো, যারা করছো করো, কিন্তু আমার মনে হয় যে লোকটা তোমার কাছে বিশ্বাস করে এসে কুকুরটা বা বাচ্চা কুকুরটাকে নিচ্ছে তাদের সন্তান সমূহ করে, তো আমার মনে হয় তাদেরকে সঠিক গাইড করে দেওয়াটাই। টাকা তো ইনকাম করবে, টাকা অনেক রকমভাবে ইনকাম করা যায়। তার মানে যে আমি তাকে মিথ্যে কথা বলে তাকে একটা ক্রসব্রিড দিয়ে দিলাম, একটা ভুলভাল বুঝিয়ে দিলাম, একটা কুকুরের তার জেনেটিক কোনো ফল্ট আছে তাকে বুঝিয়ে দিলাম, বড় হলে ঠিক হয়ে যাবে, এটা ঠিক না। বিজনেস করা ভালো, কিন্তু এথিক্যাল বিজনেসম্যান হওয়াটা আমার মনে হচ্ছে তার থেকে আরও বেশি এসেন্সিয়াল। যেটা নিয়ে কথা বলছিলাম, এই মায়ের ব্লাড লাইনটা আজ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে কারোর কাছে নেই, মানে ডাইরেক্ট বার্থডে কার্ডের মেয়ে ওয়েস্ট বেঙ্গলে নেই। ফার্স্ট টাইম আমি নিয়ে এসেছি, এবং এই প্রডিউসমেন্ট যে ব্লাড লাইনটা আছে, এই কম্বিনেশন ওয়েস্ট বেঙ্গলে আমি প্রথম প্রডিউস করলাম। ওর বাবার লাইনটা আছে, বাবার লাইন সুদীপ কুণ্ডুর লাইন, আর ওর বাবাকে নিয়ে এসেছিলাম জনির থেকে, মানে খড়দার সৌত্রিক ওর ডাক নাম, ভালো নাম, ডাক নাম জনি। ওর কাছ থেকে নিয়ে আসলাম। ওর বাবার শো কেরিয়ার নষ্ট হয়ে গেল করোনার জন্য, সেই টাইমটা আর শো করতে পারলো না। ওর বাবার এখন বয়স, বাচ্চাগুলোর বাবার এখন বয়স হচ্ছে ওই 4.5 বছর।
আচ্ছা। এখনো আপনি দেখাবো আমি। তো ওটা আপনার ঘরেই আছে? ওটা ঘরে আছে আপনার? ওটা ঘরে আছে। আচ্ছা। তো যেহেতু ওর মায়ের একটা আমার ফিমেলের সিজন চলছে, সেই কারণের জন্য আমি মেটিং করাবো না, আর আমি বছরে একবার মিটিং করাই। আচ্ছা। তো আমি ওই মানে 6 মাস অন্তর অন্তর ওইটা আমার একটু ঠিক এথিক্যালি বাজে, তো সেই কারণের জন্য আমি বছরে একবার করাই বলে। তো সেই জন্য এই গেল বছর একটা করিয়েছি, সেই সময় একটা সিজন এসছে বলে। তো এই বছর আমি আর ওকে করাবো না, আবার সামনের বছর করাবো। আচ্ছা, পাপ্পিগুলো তাহলে কি কেসিআই সব প্রত্যেকটা রেজিস্টার তো হয়ে গেছে? পেপার মোস্ট প্রবাবলি ফেব্রুয়ারির এন্ডে চলে আসবে অথবা মার্চের মধ্যে চলে আসবে। যারা নিতে ইন্টারেস্টেড আছে আমি তাদেরকে প্রত্যেককেই বলেছি, দাদা ভ্যাকসিনেশন কার্ড সব আমি দিয়ে দেবো। কেসিআই পেপারটা যখন আসবে উইথ মাইক্রোচিপ, আপনারা আপনার অ্যাড্রেসটা দিয়ে দেবেন, আমি কুরিয়ার করে দেবো এখান থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে দাম কত করে কি পড়ছে সেই ক্ষেত্রে পাপ্পিগুলোর? দেখুন, আমি এই বাচ্চাগুলোর দাম রেখেছি 20,000 টাকা। আচ্ছা। নেগোশিয়েবল, ওটা ডিপেন্ড করছে। দেখুন, আমার যদি দেখি আমার একটা ভালো হাউস আছে, আমার বাচ্চাটাকে নিজের ফ্যামিলি মেম্বার করে রাখবে, সেখানে পয়সাটা ম্যাটার করে না। হ্যাঁ, তা বলি কি আমি একটা হিউজ কনসিডার করব? হয়তো সেটা সম্ভব না, তার পেছনে আমাদের প্রচুর খাটনি আছে। সত্যি কথা বলতে দিদি, ব্রিডিং করে আজকের ডেটে দাঁড়িয়ে কোনো লাভ নেই। মানে আমার একটা বাচ্চাকে প্রথম তো হচ্ছে টানা 15টা দিন আমাকে রাত জাগতে হয়, তারপরে তাদের খাওয়ানো, তাদের যে ফিডিং আছে, আপনি চেহারা দেখেই বুঝতে পেরেছেন যে ফিডিং অনেক রকম হয়, কম দামি খাবার হয়, বেশি দামি খাবার হয়, অনেক কিছু। শুধুমাত্র ড্রাই ফ্রুট না, ড্রাই ফ্রুটের সাথে আরো কিছু ইনগ্রিডিয়েন্টস আমাদের দিতে হয়। তো মেইন যেটা সেটা হচ্ছে তার পেছনে যে একটা লেবার, হিউজ লেবার, সেই ক্যালকুলেশন যদি করেন আজকের ডেটে দাঁড়িয়ে একটা লোক যদি ডেইলি মানে এমনি রোজের কাজ করে তাহলেও তার 500 টাকা করে যদি হয়, তাহলেও আপনি ধরে নিন মাসে 15,000 টাকা। তো সেই ক্যালকুলেশন করলে কিছু হয় না। হ্যাঁ, এটা আমাদের সব ভালো লাগে, আমি চাই যে আমার ব্রিডিংটা ভালো হোক, সেটা আমরা ডগ শো যারা করি, ডগ শো মাঠে জিতুক, সবাই সবার পরিচিতি লেভেলটা বাড়াতে চায়, সেটা আমারও তাই। ওকে ওকে। তো পাপিগুলোর দাম থাকছে 20,000 টাকা করে 20,000 টাকা উইথ পেপারটা কিন্তু তোমরা পেয়ে যাবে। দাদা যেমনটা বললো ফেব্রুয়ারি মাসটা লাগবে, সব কমপ্লিট। আচ্ছা, কমপ্লিট, শুধু র্যাবিসটা বাকি আছে। আচ্ছা, আমরা একটু র্যাবিসটা লেটে দিই, কারণ আফটার 6 মান্থ দিই, কেননা আমাদের এটা সায়েন্টিফিক কোনো রিজন আমি বলবো না, এটা একটা আমাদের সাইকোলজিক্যাল ব্যাপার, যে আমাদের মনে হয় যে র্যাবিসটা যদি একটু পরে দেওয়া যায় তাতে আগে দিলে পরে গ্রোথটা কমে যায়। এটা হ্যাঁ, র্যাবিস হওয়ার পরে এটাও আমিও শুনেছি। এটা কোনো সায়েন্টিফিক রিজন নেই, বাট আমাদের ওই মাইন্ড সেট আপ হয়ে গেছে, তো সেটাই আমরা ওই জন্য 6 মাস দিই বলে। তো বাকি পাপিডিপি কমপ্লিট, ডিএইচপিপিআই কমপ্লিট, আর ভ্যাকসিনেশন কার্ড আমি হাতে হাতে দিয়ে দেবো। ওকে দাদা, এবার চলুন তাহলে নেক্সট যে ব্রিড আছে আপনার কাছে সেগুলো একটু দেখে নিয়ে। আমি একটা নতুন ব্রিড শুরু করেছি, এই আমার ফার্স্ট ব্রিডিং। আমি এইটাকে স্যানিটস ক্যান্ডেলের একটা থাইল্যান্ড ইম্পোর্ট ডগ আছে, তার সাথে আমি মিটিং করিয়েছিলাম আমার এক ফিমেলকে। তো তারই একটা বাচ্চা, আমার বাচ্চা হয়েছিল দুটো, একটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে, একটা পম বাচ্চা আছে, যে বাচ্চাটাকে আমি পমেরিনিয়ান, তাই তো? পমেরিনিয়ান। আচ্ছা, যে বাচ্চাটাকে আমি 2025-26-এ শো করব, ক্যাম্পেনিং করার ইচ্ছা আছে আমার ব্রিডিং এর, ফার্স্ট ব্রিডিং এর বাচ্চা। গেল বছর, সামনের বছর, এই মানে এই যে 25-26 যে ইয়ার্স আছে, সেই ইয়ার্সে আমার একটা ফিমেল শো হবে বাচ্চা আমার ব্রিডিং এর, একটা ডগ বাচ্চা শো হবে, একটা পম বাচ্চা শো হবে, 3টে বাচ্চা আমার শো হবে। তো যে পম বাচ্চাটা শো হবে, বিগেলটা তো আপনি দেখলেন, পম বাচ্চাটা যেটা শো হবে সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। চলুন। আচ্ছা দাদা, বলছি যে এই পাপ্পিটা আপনার বাড়িতে হয়েছে, তাই তো? দুটো হয়েছিল পাপি, হ্যাঁ, একটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমি রেখে দিয়েছি, এই বাচ্চাটা এই বছর শো হবে। আচ্ছা, এর এবছর শো হবে। এর বয়স কতদিন দাদা একটু যদি বলেন? 4 মাস। আর এই দেখো, এ শুধু চলে আসে, এরা 4 মাস বয়স। আচ্ছা দেখাই, একটু দেখাতে পারবো? দেখো কতটুকু, এটা যদি দিনের বেলা হতো না, রাত হয়ে গেছে বুঝে নাও। দেখো দেখো, এতটুকু জিনিস তো, এতগুলো পাপ্পি আছে, যার জন্য দাদাকে এখানে রাখাটাই সব থেকে বেটার। তাছাড়া লোমলা পাপ্পি আর ছোট ব্রিড একটু ভেতরে থাকাই ভালো।
আচ্ছা, এরও পেপার আছে তো? হ্যাঁ, এরও পেপার আছে। এর বাবা হচ্ছে স্যানিটাস ক্যানেলের থাইল্যান্ড ইম্পোর্ট ডগটা। আচ্ছা। মা হচ্ছে আপনার পুরনো লাইন অনেক, মেঘুদার লাইন, মেঘনাথ শাহ আছে মেঘুদার লাইনের। আচ্ছা, যাই হোক দাদা, এটা কি আছে, মেল না ফিমেল? মেল আছে। যেটা সেল হয়েছে ওটাও মেল? আচ্ছা, এটা তো আপনি তাহলে সেল করছেন না? শো করবে। তাছাড়া এটা সেলের জন্য রাখিনি, যেটা সেল তো সেটা বেরিয়ে গেছে, দেখে নাও দাদা। আবার মোটামুটি কতদিন পর আপনার মানে এই পমেরিনিয়ান লিটার পাবে? আচ্ছা আচ্ছা, তখন নয় তাহলে যোগাযোগ করো দাদার সঙ্গে। মাও এখানেই আছে, কিন্তু সেটা ঘরে রাখা হয়েছে কারণ এত ছটপট ছটপট করে খেলা করছিল। তো যাই হোক, মাও আছে, তোমরা মাকে কিন্তু এসে দেখে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, দেখো বাচ্চাটাকে দেখে নাও। ওরে বাবা! আচ্ছা, এরা কি খায়? ছোট ব্রিড, এত ছোট পমেরিনিয়ান? আমার মোটামুটি পমেরিনিয়ান খুব সুখী ব্রিড। হ্যাঁ, পমেরিনিয়ানের খাওয়া বলতে গেলে কত গ্রাম করে খায় মোটামুটি একটা যদি বলেন? ধরে নিন 1 কেজি ড্রাই ফ্রুট ওদের প্রায় 1.5 মাস যায়। 1.5 মাস 1 কেজি ড্রাই ফ্রুট? ভাবা যায়। তার সঙ্গে চিকেন কতটা দিতে হয়? চিকেন কিচ্ছু খায় না, 3 বেলা ড্রাই ফ্রুট। চিকেন লাগেই না? বড় হলেও লাগবে না? বাট ডিপেন্ড করছে আপনি কিরকম ভাবে কুকুরকে ট্রেনিং করেন। যদি চিকেন খায় মোটামুটি 50 গ্রাম চিকেন 3 বেলা খাবে। 50 গ্রাম চিকেন 3 বেলা? মানে খরচা কিছুই নেই সেইভাবে? কিন্তু ব্রিডটা খুব কস্টলি ব্রিড। কত দাম পড়তে পারে দাদা এরকম পাপ্পি? এই কোয়ালিটির বাচ্চা আপনি মোটামুটি ধরে নিন স্টার্টিং 50,000। 50,000? উইথ পেপার। এটা কি কালার হবে? গোল্ডেন কালার? এটা না, এটা রিচ কালার হবে, একদম রিচ কালার। আচ্ছা, পুরো রিচ কালার হবে। আমি দেখিয়ে দিচ্ছি ওর যে ড্রাই ফ্রুটটা এখন খায়। আমি আমাকে একটা ফটো করেছে একটা কোম্পানি। আচ্ছা, তো এই ওরা নতুন ইন্ডিয়ান কোম্পানি, ওরা ড্রাই ফ্রুটটাকে প্রমোট করেছে, আমাকে বলেছে রেয়ারিং এর জন্য, দাদা তুমি এটা করো। এই ড্রাই ফ্রুটটা আমি রীতিমতো আমার টোটাল বিগেলের বাচ্চা থেকে শুরু করে সবাই খাইছে। এটা খুব ইন্ডিয়ান কোম্পানি, খুব সুন্দর ড্রাই ফ্রুটটা। এটা আমার পমের বাচ্চাটাও খায়, এটা আমার বিগেলের বাচ্চাটা খাও, আমার বিগেল অ্যাডাল্টগুলো খায়, সবাই খায়। মানে এটা আছে স্টার্টার, ওরা পাপিটা খায়, যে ওই যে বস্তা পড়ে রয়েছে ওখানে খায়। আচ্ছা, তো এটা স্টার্টার আছে, এটা আমার পমটা খায়। এরা যখন একদম ছোট ছিল তখন এরাও এটা খেয়েছে। মানে সবাই ছোট ব্রিড সবাই খেতে পারে নাকি? না আপনার গোল্ডেন ল্যাব এরাও খেতে পারে? সবাই খেতে পারে। আপনাকে আমি কিউবগুলো দেখাতে পারবো, আমি আপনাকে কিউবগুলো দেখাচ্ছি। একদম ছোট পমের জন্য ঠিক এই রকম কিউব। ও বাবা, তাই তো, একদম ছোট্ট 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 ছোট্ট। মোটামুটি ধরে নিন 3 বারে ওরা 40 থেকে ধরুন 10 গ্রাম করে, 30 থেকে 40 গ্রাম ম্যাক্সিমাম খাবে। অ্যাডাল্ট হলেও কি এই খাওয়াটাই থাকে? ওইটাই ওই মানে যেটা হয় খুব বেশি হলে 50 গ্রাম হতে পারে, এর উপরে সারাদিনে? তখন দুবার খাবে। আপনার 25 গ্রাম করে মানে দুবার সারাদিনে? 50 গ্রাম। আমার বিগেলগুলোই তো 150 গ্রাম খাবার খায়, 150 থেকে 160 গ্রাম খাবার, মানে সারাদিনে দুবার। কোনখানে দেখুন তো চেহারা আছে খারাপ। তাই সমস্যা কোথায় জানেন? আমরা ভাবি বোধহয় খাবারই ভালো হয়, ভালো থাকবে একদম। কিছু জিনিস আমার আছে, আমি আপনাকে একটু বাদে আমার টেবিলে তুলে অ্যানাটমিক্যালি বুঝিয়ে দেবো বিগেলটা। সমস্যা যে এখন ওই ফুলকপির মতো মোটা বাচ্চা হলেই হচ্ছে ভালো বাচ্চা, কিন্তু সমস্যাটা হচ্ছে পরবর্তীকালে। আজকে বাচ্চার ওজন যদি বেশি হয়ে যায়, ইন ফিউচারে বাচ্চাগুলো আমি খাইয়ে বাচ্চাগুলোকে মোটা করে দিলাম, সেটা অনেক রকম আমাদের ব্রিডারদের অনেক রকম জিনিস আছে যেগুলো খাইয়ে মোটা করে দেওয়া যায়। মোটাটার মানেই যে ভালো বাচ্চা তার কোনো মানে নেই। বাচ্চাগুলো প্রথমবারে ভালো লাগবে যখন তার পাতি ফ্যাটটা চলে যাবে আফটার 4 or 5 মান্থ, তখন কিন্তু আপনার আসল স্ট্রাকচারটা বেরিয়ে পড়বে কুকুরটা কি। কারণ একটা বাচ্চা আপনার কাছে 14 বছর থাকবে, মিনিমাম 10 বছর, ম্যাক্সিমাম 14 থেকে 15 বছর। তো আপনি প্রথমে যখন নিলেন ভালোবেসে, তার যখন রূপটা যখন বেরিয়ে পড়বে, আপনি যদি ব্লাড লাইন অ্যানালিসিস করে ভালো ব্রিডারের কাছ থেকে না নেন, 6 মাস বাদে যখন রূপটা বেরোবে তখন আপনারই মনে হবে আমি কি করলাম। সমস্যা হচ্ছে আমরা সবাই সস্তার পেছনে ঘুরি। একদম এই কোয়েশ্চেনটা আমার কাছে
বারবার আসে, তো দিদি সস্তা একটু কম দামে কোথায়, বারবার একটা সস্তা তো পাওয়া যায় না, জিনিস মানুষ বোঝে না, কম দামে ভালো জিনিস পাওয়া যায় না। বাচ্চা কিনলে ধরে নিন 10,000 টাকা, ধরে নিন 5,000 টাকা, আপনি সেই বাচ্চাটাকে যা খাওয়াবেন, আপনি একটা ভালো ব্রিডারের কাছ থেকে ব্রিডিং ভালো ব্লাড লাইনের যদি কুকুর কেনেন, তার বাচ্চা কেনেন, তাকেও একই রকম যত্ন করবেন, একই রকম ভালোবাসবেন, একই রকম খাবার দেবেন। কিন্তু যখন বাচ্চাটা বড় হবে, পাপি এজটা বেড়ে যখন নর্মাল এজে আসবে, তখন দুটো বাচ্চার স্ট্রাকচারের হেভেন ডিফারেন্স হবে। আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি, আজকে যে ডগ বাচ্চাটা আমার কাছে থাকবে, আজকে ডেটে দাঁড়িয়ে আপনি আমার ভিডিও করছেন, ছবি তুলে নিয়ে যান, আমি স্ট্যাক করে দাঁড় করিয়ে দিচ্ছি, আমার পাঠিয়েও দেবো ছবি, আপনাকে ভিডিও করে নিন। আপনি এই কুকুরটাই আবার যখন ওর বয়স যখন 1 বছর হবে, তখন স্ট্রাকচারটা যেটা যৌবনকাল বলা হয়, নরমালি 14 মাস থেকে 2.5 বছর এই মাসটা কুকুরের যৌবনকাল, সেই টাইমে ওর যা স্ট্রাকচার দাঁড়াবে, যা আছে তার থেকে বাড়বে, বেটার হবে, ডিটেরিওরেট করবে না। কিন্তু আপনি যদি ব্লাড লাইন না জেনে নরমাল গিয়ে একটা জায়গা থেকে নিয়ে এলেন, আপনি হয়তো ভাবছেন আমি 5,000 টাকায় কিনে নিয়ে এলাম, সেই 5,000 টাকার কুকুরের পেছনে, বাচ্চাটার পেছনে, আমি বলছি না যে বাচ্চা সবাই ভালো, আমি সেই কথাটা বলছি না, বলছি যখনই আপনি সেটা অ্যানালিসিস না করবেন, তখন সমস্যা যে তার পেছনে হাজারো জেনেটিক প্রবলেম আসতে পারে। এবার আপনি কিনলেন 5,000 টাকা দিয়ে, কিনলেন 10,000 টাকা দিয়ে, তার রোগ ভোগের পেছনে আপনাকে যদি আরো 30,000 টাকা খরচা করতে হয়, তাহলে ওভারঅল আপনার এক্সপেন্সটা কি কোথায় দাঁড়াবে? অবশ্যই। তো আপনি তার থেকে ভালো পাপ্পিটাই, হ্যাঁ, তার থেকে ভালো পাপ্পিটা যদি আমি নিই, একদম তাই, ব্রিডারের কাছে যান, হ্যাঁ, দেখে শুনে নাও, আমার কাছে যেতে হবে তার কোনো মানে নেই, আসতে হবে তার কোনো মানে নেই, যার কাছেই যান, রেপুটেড ব্রিডারের কাছে যান, যারা আপনাকে টোটাল গাইড করে ঠিকমতো বাচ্চাটাকে দেবে, তার পেপার দেখবেন, তার ভ্যাকসিনেশন কার্ড নেবেন, ডিওয়ার্মিং কি হিসাবে করা আছে, আমার যেরকম ওখানে টোটাল ফাইল আছে, টোটাল বাচ্চাগুলোর ভ্যাকসিনেশন কার্ড, কত তারিখে কত ওজন ছিল, কি ডিওয়ার্মিং ওষুধ দিয়ে আমি ডিওয়ার্মিং করছি, এভরিথিং দেয়া আছে। তো আমার মনে হয় সবার কাছে একটা রিকোয়েস্ট, যে সস্তার পেছনে দৌড়াবেন না, কারণ সস্তায় পৃথিবীতে কিছু হয়, ফ্রিতে আর সস্তায় কিছু হয় না। 2 পয়সা বেশি দিয়ে নিন, দরকার হলে আপনার বাজেট নেই, 2 দিন বাদে নিন, একদম তাই, একটু ওয়েট করে নিন। এটা আমার সব কাস্টমার বা সব আমার দর্শকদের কাছে অনুরোধ। অবশ্যই দাদা, তাহলে একটু দাঁড় করিয়ে দিন পাপ্পিটাকে। আমার একটা নতুন ফিমেল নিয়ে এসেছি, আমি একটা ফিমেলকে তো পপকর্ন করে ফিমেলকে সেটা শো করি আমি, আর 2 সিসি বাকি আছে, ওই 2 সিসি হলো ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে যাবে। গেলবার আমি শো করতে পারিনি আমার বাবার ক্যান্সারের জন্য, এবার কম বেশি শো করেছি, এই বাচ্চাগুলো আছে, আমার সম্ভব হচ্ছে না ছেড়ে। তো আমি আর একটা ফিমেল নিয়ে এসেছি, যার নাম জুলি, তাকে আমি মুম্বাই থেকে নিয়ে এসেছি। ও জুলির বাবা হচ্ছে, ওর গ্র্যান্ডফাদার হচ্ছে, ফাদার সাইডের গ্র্যান্ডফাদার হচ্ছে ইন্ডিয়ার সবথেকে হাই উইনিং ডগ কুলফি, কুলফি ওর নাম। ও হচ্ছে জুলির গ্র্যান্ডফাদার। আর জুলির মাদার সাইডের যে গ্র্যান্ডফাদার আছে কোলাপুরে আছে, নাম স্পার্টান, ওয়ান অফ দা উইনিং ডগ ইন ইন্ডিয়া। তো আমি জুলিকে নিয়ে আসছি, ওর কিছু ফ্রি বেটিংও আপনাকে আমি দেখাচ্ছি, যে ফ্রি বেটিংটা কি, শো কি করি, স্ট্যাক করাটা কি, অ্যানাটমিটা কি, আমি অ্যাটলিস্ট আপনাকে বলছি। তার কারণ হচ্ছে দর্শক যারা দেখবে আমাদের এই ভিডিওটা, তারা যেন, তাদেরকে যেন লোকে ভুল না বোঝাতে পারে। আমার নলেজটা দিয়ে নেওয়াটা মনে হয় সব জানানোটা সবাইকে দরকার, যে আমি একটা বেসিক একটা কুকুরের ডিটেইল দেখে আমি কি করে বুঝবো, একটা বেসিক, হ্যাঁ অবশ্যই, যে হ্যাঁ এই পাপ্পিটা ঠিকঠাক কিনা, হ্যাঁ অবশ্যই অবশ্যই। সেটা যদি আমরা বেসিক ব্যাপারটা না জানি, দেখুন আমিও যে সব জানি তা না, শেখার আমি এক সমুদ্রের মধ্যে আমি 1 কাপ জল, শেখার কোনো শেষ নেই। আমি দিনরাত আজও পড়াশোনা করি, যত দিন যায় মনে হয় যেন আরো কিছু শিখিনি, আরো কিছু শিখিনি। তো আমি অ্যানালিসিস করে বুঝিয়ে দিচ্ছি যে কোনটা কি, কাকে বলে, কোনটা কি বলে, কেন কোনটা ঠিক থাকা দরকার, যাতে যারা দেখবেন দর্শকরা, তারা যাতে পরবর্তীকালে তাদেরকে যেন কেউ ঠকাতে না। অবশ্যই বলি শোয়ের ক্ষেত্রে প্রি ওয়েডিংটা আমি দেখিয়ে দিই, এটাকে আমরা বলি প্রি ওয়েডিং।
আচ্ছা ঠিক আছে, এটা কুকুরের ক্যারেক্টার কিলো কি এভরিথিং দেখুন বোঝা যাবে। এটা শো এর ক্ষেত্রে আমরা যারা শো করি তাদের এটা খুব দরকার। এবার আমি ওকে টেবিলে তুলছি, টেবিলে তুলে ওর স্ট্রাকচার অ্যানাটমি কোনটাকে কি বলে সেটা আমি বলে দিচ্ছি, যাতে দর্শকদের পরবর্তীকালে বিকেলের অ্যানাটমি বুঝতে অসুবিধা না। এর দাদু হচ্ছে, মাদার সাইডের দাদু হচ্ছে কুলফি, ফাদার সাইডের গ্র্যান্ডফাদার হচ্ছে স্পার্টান। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমরা টেবিল স্ট্যাকিং করে, এইটাতে আপনি বুঝতে পারবেন অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটা কি আছে। ঠিক আছে, এবার কিছু জিনিস আছে আমরা যারা শো করি, দেখুন আমার এই কিছু ব্রোকার আছে যারা বলে মার্কিং মার্কিং মার্কিং। বেসিক্যালি আমার কোনটা দরকার? আমার কুকুরের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার ভালো দরকার, তার ব্লাড লাইন ভালো দরকার, না তার দর্শনধারীটা দরকার, না তার গুণটা দরকার। আজকে দেখুন ওর টেল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো টেল দাঁড়িয়ে আছে, ছেড়ে দিয়েছে, টেল তুলেই আছে। আচ্ছা দেখুন এবার এর অ্যানাটমিটা আমি ওকে বুঝাই, যাতে বিগেলের মাজেল একটু ঝুলবে, এই যে মাজেল ঝুলবে, কানের যে টিপটা এটা নোজের ডগা পর্যন্ত আসতে হবে। আচ্ছা হ্যাঁ ওকে, ক্লিন নেক থাকতে হবে, কারো শর্ট নেক থাকে কারোর ক্লিন থাকে, ওটা ডিপেন্ড করে। এটাকে বলি আমরা টপ লাইন, মানে পিঠটাকে বলি আমরা টপ লাইন। টপ লাইনটা দেখুন পুরো ফ্ল্যাট, একদম কোনো এবড়ো খেবড়ো উঁচু নিচু কিচ্ছু নেই। ঠিক আছে, একদম তাই। আচ্ছা সমান। এইটা হচ্ছে ফ্রন্ট বলি আমরা, চেস্ট ফ্রন্ট বলি, ফ্রন্ট। হ্যাঁ ঠিক আছে, এটা কারোর একটু বেশি থাকে কারোর ই থাকে, সেটা ডিপেন্ড করে। আচ্ছা দাঁত, এবার দাঁত বলে আমরা কতগুলো বাইট বলি। এই দেখুন আমাদের মানুষের মতো এই যে বাইটটা আছে, বুঝলি, এই যে বাইটটা, আপার জটা একটু উপরে আছে, লোয়ার জটা এটা, এটা হচ্ছে পারফেক্ট বাইট। আচ্ছা যদি দুটো বাইট সমান থাকে দুটো, হ্যাঁ, তাহলে হচ্ছে সেটা লেভেল বাইট, বাইট ফল্ট ওটা। যদি তলার জটা হ্যাঁ যদি বেশি উপরে থাকে, আপার জটা যদি ভেতরে থাকে, হ্যাঁ তাহলে একটা বাইট ফল্ট। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এইটাকে বলা হয় ডেপথ অফ চেস্ট। এই যে জায়গাটাকে বুক প্লেট যে এটাকে বলা হয় ডেপথ অফ চেস্ট। এটা দেখুন কতটা ওর ঢোকা। হ্যাঁ এইখানটা শোয়ের মাঠে আমি এটা দেখেছি, এটা শো দেখতে তখন দেখেছি। হ্যাঁ এইখানটা দেখেছি, এটা অনেকটা দেখুন হ্যাঁ। কতটা সুন্দর ডেপথ আছে। হ্যাঁ। এটাই ভালো কুকুর আর ভালো ব্লাড লাইনের কুকুরের মধ্যে ডিফারেন্স। এটা হচ্ছে ব্যাক পোরশন, এটাকে হক বলে, যেটা হ্যাঁ। দেখবেন ওর ছোট্ট হক। আজকের ডেটে দাঁড়িয়ে এত ছোট হক, আমি দেখবেন যে আমার যে ডগটা আছে তাকেও নিয়ে আসবো, লিওকে, আচ্ছা এদের যে বাবা বাচ্চাগুলো, দেখুন এত ছোট হক কুকুর পাওয়া যায় না এখন। হক আচ্ছা। ছোট, এটা হচ্ছে মিডিল পার্ট, থাই যেটাকে বলা হয় আমরা। আজকে দেখুন কুকুরের ক্যারেক্টার, কুকুরের বিহেভিয়ার আপনি এত দেখছেন, কোনো কুকুরকে দেখছেন কোনো অ্যাগ্রেসিভনেস যে আপনাদের কামড়াতে যাচ্ছে বা আপনাদের না। কি করছে সেটা কিন্তু নেই। পিছনই তো ছাড়েনি, একজন তো অনেক আগে এসে আছে। এটা হচ্ছে ফিমেল, এটাকে আমি শো করতে পারিনি এবছর। এটা ফিমেল আছে? ফিমেল, একে আমি নিয়ে এসেছি মহারাষ্ট্র থেকে। এর এটা আমারই ব্রিডিং যে ব্রিডার আছে সে আমারই বন্ধু, তো ব্রিডিং কম্বিনেশনটা আমারই বলে দেওয়া ওকে। তো ওকে মহারাষ্ট্র থেকে নিয়ে এসেছি, এবছর শো করতে পারলাম না। এর বয়স কতদিন? ওর বয়স এখন 17 মাস, 17 মাস। এরা অ্যাডাল্ট কত দিনে হয়, মানে বিকেল ছোট হচ্ছে আপনার 0 ডেজ থেকে 6 মাস পর্যন্ত হচ্ছে মাইনর পাপি, 6 মাস থেকে আপনার 1 বছর পর্যন্ত হচ্ছে পাপি স্টেজ, তারপর নরমাল ইন্টারমিডিয়েট মিডিয়েট। মোটামুটি একটা কুকুর, নট অনলি বিকেল, একটা কুকুর মোটামুটি 2.5 বছর বয়স হচ্ছে তার একদম পূর্ণ যৌবনকাল। আচ্ছা, আমাদের ক্যালকুলেশন অনুযায়ী, যেটা আমরা ভেটেরিনারিরা ডাক্তারদের যেটা ক্যালকুলেশন আছে সেটা হচ্ছে যে কুকুরের আমাদের 7 বছর ইকুয়াল টু কুকুরের 1 বছর। এখন হয়তো সেটা মোস্ট প্রবাবলি আমার রিসেন্ট স্টাডি করা নেই, আমাকে একটু দেখতে হবে। মোস্ট প্রবাবলি এখন সেটা হয়তো বলছে 9 বছর, আমাদের 1 বছর মানে কুকুরের 9 বছর। আগে যেটা 7 বছর হিসাবে ক্যালকুলেট করা হতো, এখন শুনছি সেটা 9 বছর। সেটা আমি 100% শিওর না, মানে আমরা যদি একটা বাচ্চার 1 বছর বয়স হয়, সুতরাং একটা কুকুরের
কুকুরের বয়স তার 9 days। মানে সেই জন্য আমাদের যদি 2 বছর মানে ওদের হচ্ছে 8-9 বছর। দেখে নাও পাপ্পি এরও ব্রিডিং হবে, এরও আমার ডগের সাথে ব্রিডিং হবে। ওকে আগে ইন্ডিয়া চ্যাম্পিয়নটা করিয়ে নিই, করানোর পর আমি ব্রিডিং করবো। দেখুন ওর মধ্যে একটা কিছু ব্রিডিংয়ে দেখুন কত সুন্দর, এটা মুখের মধ্যে একটা সুইটনেস থাকবে, একটা ইনোসেন্টনেস আছে, চোখটা সুন্দর, দেখুন মাজেলগুলো কত সুন্দর। অবশ্যই। কিন্তু এই কিছু আছে দেখবেন যে বিকেলগুলো সেই ধামনা মুখ, এত বড় বড় মাজেল, ঠিক না, এগুলো ব্রিড স্ট্যান্ডার্ড অনুযায়ী ঠিক না। বিকেল চিমচিমে হবে, পেটাই চেয়ার হবে। একটা কুকুর যদি এরকম ধুমসো মোটা হয়, তাকে যে কারণে ব্রিডিং করা হলো খরগোশ শিকার করার জন্য, সে তো 2 পা চলতে পারবে না, সে খরগোশটা শিকার করবে। সমস্যাটা হচ্ছে আমরা ওই বেসিক জায়গাটা থেকে গুলিয়ে ফেলছি। আর আমাদের ভারতবর্ষে আজকে এই ডগ নিয়ে আমাদের কেউ মাতামাতি করে না, সবাই হেও করে। আজকে আমাকেও কম বেশি কথা শুনতে হয়, হ্যাঁ পড়াশোনা শিখেছিস, ইঞ্জিনিয়ারিং পাস করেছিস, চাকরি বাকরি করলি না, শেষকালে বিজনেস করছিস আর এখন এই কুকুর পালন করছিস। কিন্তু কনসেপ্টটা হচ্ছে আমাদের অদ্ভুত ইন্ডিয়াতে সাইকোলজি মানুষদের। আপনি আমেরিকাতে যান, আমেরিকাতে হায়ার স্টাডিজে প্রচুর খরচা। পুরা বাচ্চাদেরকে যারা ডগ হ্যান্ডেলিং করে সেই বাচ্চাদেরকে স্টাইপিন দেওয়া হয়, তারা যাতে হায়ার স্টাডিজ ওই স্টাইপিনটা পেয়ে পড়াশোনা করতে পারে। ওখানে স্ট্যান্ডার্ডটাই আলাদা। আমরা এখন যোজন গুণ দূরে পিছিয়ে আছি ইন্ডিয়া। বহু কেউ ব্লাড লাইন সম্বন্ধে বোঝে না, কেউ কিচ্ছু বোঝে না। আজকে আমি ব্লাড লাইন শিখেছি। আমারই এক যে চেরিকে মিটিং করিয়েছিলাম, আমার এক বন্ধু আমেরিকাতে থাকে, ওর ডগটা ওখানকার গ্র্যান্ড চ্যাম্পিয়ন। আমি ওকে দিয়ে মিটিং করিয়েছিলাম ফার্স্ট, দুর্ভাগ্যবশত বাচ্চা হলো না। ইন্ডিয়াতে দুজনই মিটিং করেছিলাম, আমি আর বন্ধু। তো ওর কাছ থেকে আমি ব্লাড লাইনটাকে শিখেছি, আমার প্রচুর হেল্প করেছে। ভার্গব পাঠক নাম। আমি কুকুরের জগতের নেগেটিভ জায়গাটা, সমালোচনা, এইটা থেকে আমাকে বাঁচিয়েছে। আমার ল্যাবটাকে যে ফার্স্ট দিয়েছে, আর এই পমের বাচ্চাটা যে ফার্স্ট আমাকে আটকে রাখতে বলেছে, যে পমের বাচ্চাটাকে আটকে রেখো, দিও না। তো ওটা রাজুদা আছে, রাজু ঘোষদস্তিদার, ওর কাছ থেকে শিখেছি। আমি হ্যান্ডেলিং শেখার জন্য অনেক রথি মহারথীকে বলেছিলাম, বহু রথি মহারথীকে বলেছিলাম, কেউ আমায় শেখায়নি। বলেছিলাম যে দাদা আমি আমাদের যে গুরুদক্ষিণ আমায় দেবো, কেউ আমায় হেল্প করেনি। আমার নিজের ইউটিউবের বড় বড় হ্যান্ডেলারদের ভিডিও দেখে আমার আজকে হ্যান্ডেলিং শেখা। বলতে পারেন আমার ছোট ব্রিডে আসার আমার ল্যাব হচ্ছে খুব পছন্দের কুকুর, কিন্তু ল্যাবের যে অ্যাকোমোডেশন লাগে সেটা আমার এই মুহূর্তে নেই, যে পরিমাণ স্পেস লাগে। তো তখন আমার এক বন্ধু আছে যার পেট শপ আছে এখানে, পেট প্লাজা বলে, বাপ্পাদিত্য। তো আমায় বললো সুভাষিস দা তুমি এক কাজ করে ছোট ব্রিডের জব, ছোট ব্রিড ইজি টু ক্যারি, ইজি টু মেনটেন। তো তখন আমার ছোট ব্রিডের মধ্যে চয়েস করবো, কি চয়েস করবো করতে করতে তারপর দেখলাম আমার বিগেলটা আমার খুব ভালো লাগলো। তো তাই আমার বিগেল, এবং আমি চেষ্টা করছি যে সামনের আরো আপগ্রেডেড ব্রিডিং করতে, যাতে আরো ভালো ব্রিডিং হয়। আলটিমেটলি আমাদের মোটো একটাই থাকা উচিত, সেটা হচ্ছে ব্রিড স্ট্যান্ডার্ডটাকে আপগ্রেডেড করা। ওটাই আমিও বলতে চাইছিলাম, যেন সেটা আমাদের এরা উন্নত সমস্যা হয়ে গেছে, আমরা ব্রিড স্ট্যান্ডার্ডটাকে লো আপগ্রেড করে না নিচ্ছি, করে লো, আমরা যত পয়সার পেছনে দৌড়াচ্ছি। যতটা নিচে নামানো যায় নামিয়ে দেওয়া আজকে হচ্ছে, একদম তাই। ব্রিডিং এত ইজি না, ব্রিডিং ইজ এ আর্ট। ব্রিডিংটাকে করতে গেলে পরে ব্লাড লাইন অ্যানালিসিস করতে হয়, জেনোটাইপটা অ্যানালিসিস করতে হয়, আমার ফিমেলটার কি কি কম আছে, আমি যাকে দিয়ে মিটিং করব তার সেইগুলো প্লাস পয়েন্ট আছে কিনা, সেই অ্যানালিসিস না করে আমরা একটা ডগ এলো, একটা বিচ এলো, মিটিং করিয়ে দিলাম, বাচ্চা হয়ে গেল। আজকে কে বাবা, কে না, আজকে পেপার নেই। আপনি কারোর ধরুন আমি একটা কুকুর কিনে নিয়ে এলাম উইদাউট পেপার, একটা ফিমেল নিয়ে এলাম। আপনার কাছে একটা ডগ আছে, আমার ফিমেলটার সিজন চলছে, আমি মিটিং করাবো, আপনার কাছে গেলাম, পরবর্তীকালে পেপার না থাকলে আমি জানতেই পারলাম না, হয়তো ওর বাবার সাথে মিটিং হয়ে গেছে, মানে আমি তো জানি না কে বাবা কে মা। সমস্যাটা কোন জায়গাটায়? আমি বলি ওই জন্য সবসময় পেপার দিয়ে নাও, 2 পয়সা বেশি হোক, তোমার বাজেট নেই, তুমি 6 মাস বাদে কেনো, কিন্তু উইথ পেপার কেনো। আমি জানি না কে, আমি এবার মিটিংটা করে দিলাম। এবার মিটিংটা করানোর পর দেখা গেল হাজার রকম জেনেটিক ইস্যু আসতে শুরু করলো, কোনো বাচ্চার চোখের প্রবলেম আসতে শুরু করলো, কোনো বাচ্চার জয়েন্ট প্রবলেম, কোনো বাচ্চারাই সুস্থ তখন হবে না, তখন হবে না। তারপরে কি করবে? ওই অবলা জীবগুলোকে
হয় রাস্তায় ছেড়ে দেওয়া হবে, না হলে কম দামে 2000-3000 টাকা, না হলে ফ্রিতে দিয়ে দেওয়া হবে। ফ্রিতে যে নেবে খুব কম সংখ্যক লোক আছে, 1% আমার মনে হয় নেই যারা ফ্রিতে নেয় তারা তাদের বাচ্চাটাকে ভালো করে যত্ন করে। তাদের কাছে একটা টাইম এসে বার্ডেন্স তৈরি হয়ে যাবে, তখন সেটাকে ছেড়ে এই অপরাধীর কোনো কি করবে। আমি সেই জন্যই বারবার বলি আপনারা পেপার দিয়ে নিন, রেপুটেড ব্রিডার যারা আছে তাদের কাছে নিন। সমস্যা কোথায় হয়ে যায় একটা জায়গায় দিদি, মানে বলতে বাজে লাগছে, আমাদের টোটাল এই ডগে নট অনলি সমস্তটা না, টোটালটা ব্রোকার ওরিয়েন্টেড হয়ে গেছে। এমন একটা জায়গা হয়ে গেছে যে টোটালটাই ব্রোকার ওরিয়েন্টেড হয়ে গেছে। যে আমার কথা হচ্ছে আমার কাছ থেকে যদি কেউ ডাইরেক্ট ব্রিডারের কাছ থেকে নেয়, যে কোনো ব্রিডারের কাছ থেকে হোক, তার যে প্রাইসটা পড়বে সেই প্রাইসটা কিন্তু একটা মিডল ম্যান যে আছে, আজকে আপনারা আমাদের কভার করছেন বলে আমরা সবার কাছে যেতে পারছি। আপনারা যদি না থাকতেন টোটালটা ব্রোকার ওরিয়েন্টেড হয়ে যেত। হয়তো শুনতে খারাপ লাগবে, হয়তো কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলছি আমি, আমার কাছ থেকে যে দামে কিনবে সে তো বিনা পয়সায় বিক্রি করবে না, প্রফিট না রেখে। সে কি করবে, আরো চাপিয়ে করবে, তাকে বুঝলুম বুঝিয়ে দিয়ে হয়তো আমি তার হাতে পেপারটা দিয়ে দিলাম, সে হয়তো পেপারটাও দিল না, কুকুরটা দিয়ে দিল, বাচ্চাটাকে দিয়ে দিল, পেপারটা আরেকটা জায়গায় বেঁচে দিল। সমস্যা এটা হয়ে যায়। তারপর দেখা গেল আমি তো জানি না বাচ্চাটা কোথায় গেছে, দেখা গেল পরবর্তীকালে সেই ভদ্র মহিলা এসে বললো দাদা আমার একটা ফিমেল আছে, আমি মিটিং নেবো। এবার দেখা গেল মিটিং হয়েও গেল, দেখা গেল বাবা মায়ের মিটিং হয়ে গেল। তারপরে বাচ্চাগুলো যখন এলো তখন সব কটা ফিজিক্যাল ডিসেবিলিটি বাচ্চা হলো, তখন দোষ কার হলো? ডগ ওনারের বাচ্চার সমস্যা হয়েছে, ডগ ওনারেরই ডগটা ঠিক নেই, অথবা আমি বলবো তখন তাকে দোষারোপ করবো আপনার ফিমেলের এই দরজাতে গিয়েই লাভ নেই না, আমি পেপার দিয়ে নেবো, আমি বাবার পেপার দেখবো। আমি ওই জন্য মিটিং দিই না সচরাচর। অর্ণব আমার ভাই, তাই দিয়েছি। আজকে আমার ডগটা 4.5 বছর বয়স, ওর আমার বাড়ির যা মিটিং হয়েছে বাইরে ও টোটাল 4টে মিটিং করেছে। আমি দেই না খুব ক্লোজ ছাড়া, কেননা এরপরে কি হবে, সেই কেউ একটা কিনে নিয়ে এসে মিটিংটা করে নিয়ে যাবে, দেখা গেলো বাবা মেয়ের মিটিং হয়ে গেল। আমিও তো আমার পক্ষে তো এত বাচ্চা মনে রাখা সম্ভব না, কে কার মেয়ে কি কার বাবা, একদম তখন তো সমস্যা তৈরি হয়ে যাবে। চলো তাহলে দাদা অনেকটাই জানলাম, আবারও পরে যখন আবারও ভিডিও করতে আসবো তখনও আরো কিছুটা থাক, তখন আবার বলা হবে, জানা যাবে। তোমরা দাদার কাছে এসো, দাদার ফোন নাম্বারটা আমি আরো একবার শেয়ার করবো, নামটা বলে দিন একবার। আমার নাম হচ্ছে সুভাষিস দাশগুপ্ত, আমি চুচুড়াতে থাকি। বাই প্রফেশন আমার মানে একাডেমিক কোয়ালিফিকেশন হচ্ছে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল। তো কুকুরটা আমার শখ, আমার মেয়ের জন্য বেসিক্যালি কুকুরটা আনা। মেয়ে নেই, কলকাতায় থাকে, তো মেয়ে এখন ছোট, ওর দাদুর শরীর খারাপ করে ওখানে গেছে। দুঃখের বিষয় হচ্ছে এই জায়গাটা একটু বলে নিই, সেটা হচ্ছে আমার নাম্বারটা বলে নিই তারপর বলছি। আমার নাম্বার হচ্ছে 7003918608, আর আমার মেইন ব্রিডিং হচ্ছে বিকেল, সাথে আমি এখন ফর্ম শুরু করেছি। আর আমার এই মেয়ে টিভিতে অ্যাডিক্টেড হয়ে যাওয়ার জন্য কুকুর নিয়ে আসা, ছোটোবেলা থেকে আমি ভালোবাসতাম, তারপর আমার শোয়ের জগৎ আসা। তো আমার মেয়ে এখনো ক্লাস 8-এ পড়ে, প্রচন্ড বুদ্ধিমতী মেয়ে। আমার সাথে সাথে থেকে ওকে আমি কিছু বলতামও না, দেখতো অসাধারণ। আমি আপনাদের পাঠিয়ে দেবো, আমার মেয়ে যখন ক্লাস 6-এ পড়তো তখন ওর স্ট্যাক করা পপকর্নকে, যেটাকে নিয়ে আমি শো করছি, আর দুটো সিসি হলে চ্যাম্পিয়ন হয়ে যাবে, ইন্ডিয়া চ্যাম্পিয়ন, তাকে স্ট্যাক করে অসাধারণ অ্যানাটমি বোঝে, খুব নলেজেবল মেয়ে, খুব ভালো কুকুর বোঝে, কুকুরের অ্যানালিসিস, মানে কোনো জায়গায় হয়তো আমার চোখ ফেল করে যায়, ওর চোখ ফেল করে না। কিন্তু দুঃখের বিষয়ে করার চেষ্টা করেছিলাম, বাট ওর মায়ের খুব একটা পছন্দ না, সেই কারণের জন্য আমাকে আর সেটা আর কন্টিনিউ করা গেল না। এনিওয়ে, তো মেয়ে আশা করি মেয়ে ইন ফিউচারে আরো বড় জায়গায় যাবে এই কুকুর জগতে। অবশ্যই। আচ্ছা, আর কি কিছু দেখাবেন আপনি? আর কিছু আছে? বাবাটাকে আমি দেখবো। আচ্ছা, বাবাকে আপনি দেখবেন, আর আপনার কিছু আমার পরিচিত কিছু প্রাইস আছে, আচ্ছা, মানে সেগুলো বস্তাবন্দি হয়ে আছে, আর কিছু দাঁড় করানো আছে, আমি সেগুলো আমি এই টেবিলের উপর রেখে দিচ্ছি, মানে সব তো সম্ভব না রাখা, যতগুলো পারবো আমি রেখে দিচ্ছি আপনাকে। এই দুটো আছে, এটা নর্থ কলকাতার আপনার
2023 সরি 2024-25 আপনার এটা নর্থ ক্যালকাটা। এই কিছু আছে প্রায় এটা কেসিআই রেজিস্টার্ড আপনার ডগশো। ডগশো 2024 আছে, হ্যাঁ দুটোই 2024 দেখতে হ্যাঁ পাচ্ছি। এটা এবছরের এটা আপনার আমার এখন একটা পেট শো করেছিলাম নর্থ ক্যালকাটার আপনার, যেটা কেসিআই এর আপনার রেজিস্টার্ড শো হয়েছিল হ্যাঁ সেটার আপনার। এই এটা- যে বস্তাবন্দি প্রচুর প্রাইস পড়ে রয়েছে, আরো এরকম 4খানা বস্তা পড়ে রয়েছে। এটা তো আনা সম্ভব না, এটা কাছে ছিল তাই আমি দেখি। অ্যাকচুয়ালি কি হয় আমাদের মানে প্রাইস যেগুলো আপনার হয় না, মানে রাখার একটা ব্যাপার থাকে, এবং এত প্রাইস আপনার পায় তো এইগুলো আপনার থাকে না, আপনার মানে কালারগুলো উঠে যায়। তো তো সেক্ষেত্রে আপনার মানে এই বছরেরটা এই বছর থাকলো, এই বছরেরটা আবার গোডাউনে চলে যাবে, আবার পরের বছর যেগুলো থাকবে সেগুলো আপনার সামনে থাকবে, ঠিক আছে। হ্যাঁ সার্টিফিকেট যেগুলো আপনার উইন করে সার্টিফিকেটগুলো আছে, সেগুলো যত্ন করে রাখাটা দরকার, সেগুলো রাখতে লাগবে। ফাইলে, কারণ এখন ওই ঘরের ভেতর ঢোকা যাবে না বলে, তাহলে আরেকদিন আমি দেখিয়ে দেবো সার্টিফিকেটগুলো আপনাকে। আমি ছবি অবশ্যই, জাস্ট আমি একবার বাবাকে দেখবো, বাবাকে দেখে ভিডিওটা আমি মানে শেষ করবো। লিওকে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা এটা বাবাটা, এটা বাবা। আচ্ছা, এটা লিও আছে, লিও। লিও আচ্ছা, বাবার নাম হচ্ছে লিও। লিও লিও এনে এনে। আচ্ছা আচ্ছা, অর্ণবদা যেটা বলেছিল, হ্যাঁ, এটা অর্ণবদার বাড়ির যে বাচ্চা তার বাবা ওই। বসতে দেবে? এদিকে আয়, এদিকে আয় নে। লিও এনে 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 এনে। এনে এনে এনে। যেটা অর্ণবদা বলেছিল 15 ইঞ্চি। না 15 ইঞ্চি না, তাহলে অর্ণব কত? ওই জায়গাটা একটা মিস করেছে। এটা আচ্ছা। 14.5 ইঞ্চির ডগ, এটা আচ্ছা। হচ্ছে 13.5 ইঞ্চির female। এটা 13.5 ইঞ্চি, এটা 14.5 ইঞ্চি মেলটা। 14.5 ইঞ্চি female আচ্ছা ডগ। আর যে এর সাথে এর কম্বিনেশনের যে বাচ্চা সে হচ্ছে 15 ইঞ্চি। আচ্ছা, সে 15 ইঞ্চি মাটা, যেটা প্রথমে ঘুরছিল। এই দেখো চেরি যার নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবার বয়স কতদিন দাদা? বাবার বয়স এখন 4.5 বছর। 4.5 বছর। এই যে কটা মেল আছে আপনার কাছে এখন? আমার কাছে বিগেল একটাই মেল আছে। আচ্ছা, আর বিগেল ফিমেল আছে আমার কাছে 4টে। ফিমেল আছে 4টে। তখন আপনি একবার জাস্ট দরজাটা খুলেছিলেন, মানে সব বেরিয়ে পড়েছিল একেবারে। হ্যাঁ তো বলুন দাদা। আমি আমার প্রথম এবং আমার সবথেকে প্রাণের কুকুর, যাকে আমি এখন এতটা সময় দিতে পারিনি, আচ্ছা, আমার জীবনের প্রথম কুকুর, সেটা হচ্ছে আমার ল্যাব। ল্যাব? আমি আনছি, ওকে ডাকছি। আচ্ছা চলুন দেখা যাক। ম্যাক্স ম্যাক্স প্রথম কুকুর, এটা আমি পেট হিসাবে মানে আমার বাড়িতেই থাকো, ছোট খুব একটা করেনি। আচ্ছা। খুব আদরের। এদিকে চেহারা দেখুন, ওর কন্ডিশন দেখুন, ওর প্রচুর বাচ্চা, ওর প্রায়। এটাও ফিমেল? এটা মেল। এটা মেল। ও, এটা মেল। প্রচুর বাচ্চা, এর বাচ্চাও সারাক্ষণ আদর খাবে। ওর বাচ্চা আমাদের হুগলি ডিস্ট্রিক্টে খুব কম করে হলে 200 থেকে 250টা আছে। হ্যাঁ, তো কতদিন বয়সের? এই কত বছর বয়স? এইটাই দিন হচ্ছে বলছি, সরি। গোপো একটা ইন্টারেস্টিং জিনিস। আপনি আমায় বলুন, এই যে কুকুরটাকে দেখছেন ওর বয়স কত হতে পারে? আপনার এতদিন ধরে ডগ এসে কভার করছেন, আপনি বলুন আন্দাজ কত হতে পারে বয়স? আন্দাজ ম্যাক্স এদিকে আসো, ম্যাক্স এদিকে আসো। আপনাকে আপনি তো একটা আইডিয়া করে বলুন। 4-5 হবে। ওদিকে তাকাও, আপনি তাকাও, যা তাকাও। এজটা বললেন 4 হ্যাঁ বছর, হ্যাঁ, তার ডবল, তার থেকে একটু বেশি, 8.5 বছর বয়স। আমি প্রথমে 8 ভেবেছিলাম, তারপর ভাবছি 8 বছর হবে। কিন্তু 8 দেখুন বছর হলে তো একটু কিন্তু দেখুন condition দেখুন। চামড়া টামড়া তাও আমি লুজ হয়ে এখন যায় আর হয়ে যাবে। এক্সারসাইজ দিতে পারি না। একটা সময় ওকে এক্সারসাইজ দেওয়া হতো, এখন আর পারি না। তো আর এত কুকুর হয়ে গেছে, সবাইকে সব সময় টাইম দিতে পারি না আমি। আপনি যখন বললেন না যে ওর এতগুলো বাচ্চা আছে, বাবাও এতগুলো বাচ্চার বাবা হয়ে গেছে অলরেডি, তখন আমি একটা আইডিয়া লাগিয়েছিলাম যে 8 বছর 7-8 বছর বয়সে একটা হবে। তা ভাবছি 7-8 বছর বয়সী একটা ডগের হেলথ কিরম হতে পারে, আমি সেই জন্য পিছিয়ে এলাম। বাবা ডাকছে। তো আজকে ডেটে দাঁড়িয়ে দেখবেন 8 বছর বয়সে এরকম স্লিম ফিগার, এটাই চেহারা পাবেনই না আপনি। একদম তাই দাদা, এখন স্কিন কন্ডিশন দেখুন, এই দেখুন। ওই জন্যই তো বুঝতে পারিনি, সত্যি বুঝতে পারিনি। ওদিকে যা, ওদিকে যা। ম্যাক্স এদিকে আসুন। আচ্ছা দাদা, এর কি মিটিং দেন আপনি? হ্যাঁ, এখন একটু কমিয়ে দিয়েছি, খুব রেয়ার, মাসে হয়তো একটা দিলাম, কি না দিলাম 2-3 মাস অন্তর একটা দিলাম, কারণ এখন ওর তো বয়স হয়ে গেছে। ওর 8.5 বছরে টোটাল কটা মিটিং করেছেন জানেন? কটা? 113 খানা। 13টা 8.5 বছরে? এবং
আমি মিটিং দিতে চাই না, আমাকে হাতে পায়ে ধরে মিটিং নিয়ে গেছে ও কেসিআই রেজিস্টার। আমি ওটাই জিজ্ঞেস করতে চাইছিলাম, কেসিআই এর মা ইম্পোর্টের মেয়ে ছিল। আচ্ছা, এটা ওই রাজু গোলদস্তিদার যে বন্ধুটা আমাকে এই ফর্মের বাচ্চাটা রাখতে বলেছে, যে ওই ফার্স্ট ও ম্যাক্সকে দেওয়া বলেছিল, দাদা তুমি বাড়িতে করবে না শো করবে। আমি তখন শো জিনিসটা কি জানতাম না ইনফ্যাক্ট, তো তখন আমি বললাম না বাড়িতে বুঝবো, সেই নিয়ে আসা ওকে 12 বয়সে। ওর এরও পেপার আছে দাদা? হ্যাঁ, ওর বডিতে মাইক্রোচিপ লাগানো আছে। আচ্ছা, মাইক্রোচিপ। আচ্ছা, মাইক্রোচিপ একটা খুব ভালো কোয়েশ্চেন, যে আপনি বললেন কথাটা আমারও মনে পড়ে গেল। মাইক্রোচিপ মানে এটা একটু যদি একটু বলেন এই ব্যাপারটা নিয়ে একটু। প্রত্যেক কটা যে কেসিআই পেপার থাকে, হ্যাঁ, এই যে যতগুলো আমার বাড়িতে দেখছেন বিগেল বলুন রেবন, প্রত্যেকের বডিতে মাইক্রোচিপ ঢোকানো। মাইক্রোচিপ হচ্ছে একটা ন্যানো চিপ, যেটা ওদের বডিতে ইনজেক্ট করে দেওয়া হয়, ইনজেকশনের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হয়। ওটা টাইপ, ওটা ইনজেকশনের মধ্যেই থাকে ওটা। আচ্ছা, একটা ইনজেকশনের মতো সিরিঞ্জ থাকে, এটা ওর সাথে মাইক্রোচিপটা লাগানো থাকে, করে ওটাকে দিয়ে দেওয়া হয়। আমি আপনাকে মাইক্রোচিপটা দেখিয়ে দেবো যে মাইক্রোচিপটা কিরকম হয় পরে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তো আমার কত জিনিসপত্র আছে দেখানো যাবে না। না 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 থাক, পরে যখন আসবো একদিন নয় দেখিয়ে দেবো আমি। তো মাইক্রোচিপটা কি হয়, ধরুন আজকে এটা একটা পেপার আছে, কেসিআই পেপার। এবার এর পেপারে এই মাইক্রোচিপ নাম্বারটা থাকে। আচ্ছা, এবং ওই বডিতে যেটা ইনজেক্ট করে আমরা চিপটাকে ঢুকিয়ে দিলাম, সেইখানে যখন আপনি মেশিন দিয়ে দেখবেন স্ক্যানার দিয়ে, তখন ওই এইটাই যে এই পেপারের কুকুরটাই যে সেই কুকুর, সেটা আইডেন্টিফাই করার জন্য বোঝা যাবে। এবার পেপারে ধরুন 120 হচ্ছে, জাস্ট ফর এক্সাম্পল 120 হচ্ছে, পেপারে লেখা আছে এই কুকুরটার মাইক্রোচিপ। আচ্ছা, এটা ফিমেলের। এইবার ওই সঙ্গে সঙ্গে আমরা যখন শো করতে যাই, তার আগে আমাদের ওই মাইক্রোচিপটাকে তার আগেই মেরে নিতে হয় বাড়ি থেকে সঙ্গে সঙ্গে। এবার এই পেপার কুকুরটা ধরুন যখন শো করতে যাচ্ছে, সে যখন উইনিং হলো, এই যে কুকুরটার পেডিগ্রি পেপার যেই এই কুকুরটা, তাকে বুঝতে গেলে পরে ওই মাইক্রোচিপটা যখন স্ক্যান করবে, তখন এই পেপারের মাইক্রোচিপ আর ওখানে মাইক্রোচিপ যেটা বডিতে ইনজেক্ট করা আছে, দুটো মিলে যাবে। আমি যেটা মাইক্রোচিপটা আপনাকে যেটা জিজ্ঞাসা করছিলাম, একটু আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করে দিই। আমি একটু বলে দিচ্ছি, হ্যাঁ, আমি চিপটা এরপরে কোনটায় দেখাচ্ছি থাকে। ধরুন এই রকম আমরা একটা ইনজেকশনের মতো থাকে, যেটাকে আমরা এরকম চামড়াটা তুলে এখানে ইনজেকশনটাকে পুশ করি, যেরকম আমরা সিরিঞ্জ পুশ করি। করা হয়ে গেল, ওই ইনজেকশনের যে নিডলসটার দিকে মাইক্রোচিপ, ছোট্ট একটা ন্যানো মাইক্রোচিপ, সেই আমাদের টুনি বাল্ব যেরকম থাকে তার থেকে মানে একদম মাইক্রো, জাস্ট একদম মাইক্রো, ছোট্ট একেবারে। ওটা নিয়ে ভেতরে বডিতে চলে যায় ওটা, ঠিক আছে? এইবার ওর বডিতে, সারা বডিতেও এদিকে ঘোরাঘোরা করে। আমি ধরুন এখানে ওকে মাইক্রোচিপটা করলাম, 10 দিন বাদে চিপটা এখানেও থাকতে পারে। আচ্ছা, ঠিক আছে? এবার ওই যে পেপারটা যা আছে, সেটাই যে এই ল্যাব্রাডর কুকুরটা বা এই যে পেপারটা আছে, সেটাই যে এই বিগেল ডগটা, সেটা আইডেন্টিফিকেশনের জন্য এইটা। আচ্ছা, ঠিক আছে? মানে এটা একবার মাইক্রোচিপটা যে দিচ্ছেন, এটা ওটা সারা জীবনের মতো, সারা জীবনের মতো বডিতে রয়ে গেল। মানে ওই যখন শোয়ে ঢুকবে তখন স্ক্যান করলে, যখন ধরুন আমি শোয়ে যখন আমরা যাই, তখন আমাদের তো যখন এন্ট্রি ফর্ম দেয়, তখন ওখানে ফিল আপ করতে হয় মাইক্রোচিপ নাম্বার, নাম কি, আর ওর পেডিগ্রি পেপারটা আমাদের পাঠাতে হয় জেরক্স। আচ্ছা, ঠিক আছে? তো যখন শোয়ের এন্ট্রি তো হয়ে গেল যে এই নামে কুকুরটা, ধরুন সাপোজ এটা জুলি, জুলির পেপার আছে, তার মাইক্রোচিপ নাম্বার আছে, আমি পাঠিয়ে দিলাম। এবার যখন আমি শো করতে যাব, তখন তো ওদের যে ক্যাটালগ থাকে সেখানে সব ডিটেইলসগুলো থাকে। এইবার যখন আমি শো করতে যাচ্ছি, এবার যখন ও শো এর মাঠে নামবে, ও উইনিং করবে, তখন ওই স্ক্যানারটার সাথে যে স্ক্যানারটা আছে, স্ক্যানারটা ওর বডিতে মারলে পরে মাইক্রোচিপ যখন ঢোকানো থাকবে, তো ওই মাইক্রোচিপ নাম্বারটা বেরিয়ে আসবে। ওই মাইক্রোচিপ নাম্বারটার সাথে আমি যে মাইক্রোচিপ নাম্বারটা দিয়েছি, দুটো মিলিয়ে নেবে, দুটো যদি সেম না থাকে, তাহলে কুকুর ডিসকোয়ালিফাইড। এমনও হয়েছে যে এক ওনার শোয়ের মাঠে তার কুকুর জিতে গেছে, সিসি পেয়েছে, কিন্তু মাইক্রোচিপটা মারা ছিল না। যখন স্ক্যানিং করতে গিয়ে দেখছে মাইক্রোচিপ মারা নেই, তার সিসিটাই ক্যান্সেল হয়ে গেল। দেখো খুব ছটপটে, কিন্তু দাদার কাছে আপাতত বিকেলের 3টে বেবি আছে। যদি তোমরা
তাহলে কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করিয়ে দাদার ফোন নাম্বার দিয়ে দিয়েছি। দাদা সামনেবার যখন আবার আসবো তখন কিন্তু আমি মাইক্রো এক্ষুনি বলবো না আপনাকে, তখন আমি বলবো এখন রাত হয়ে গেছে, আমার তো বাড়ি ফিরতে হবে, আলাদা একটা ভিডিও করা হবে। হ্যাঁ, কারণ এই ভিডিওতে যদি একবারে এত বলি হ্যাঁ এতটা একসঙ্গে যারা আমরা ধরুন যদি পড়াশোনা নতুন শিখছি তাদেরকে তো একসঙ্গে অকার আর অটা আর কখাটা বা এবিসিডি একসঙ্গে সেখানে হয় না। আমি সবার কাছে একটা রিকোয়েস্ট, সমস্ত আমার ভিউয়ার্সদের কাছে যারা এই ভিডিওটা আপনারা দেখবে, আপনারা বাচ্চা নিন, কিন্তু সব সময় চেষ্টা করবেন বাচ্চার রেপুটেড ব্রিডারের কাছ থেকে নিতে। তাতে হয়তো আপনাদের 2 পয়সা বেশি যাবে। তার কারণটা হচ্ছে তারা যেরকম ভাবে বাচ্চাগুলোকে রেয়ারিং করে বড় করে, তার পেছনে যে এক্সপেন্স থাকে, তার ফাদার মাদারের পেছনে যে একটা হিউজ এক্সপেন্স থাকে তাদের ফিডিং এর জন্য, তাদের পেডিগ্রি ডিটেইলস গুলো জানার জন্য, সেই জন্য বলছি রেপুটেড ব্রিডারের কাছ থেকে নিন। সব সময় উইথ কেসিআই পেপার কুকুর নিন, উইদাউট কেসিআই পেপার কুকুর নেবেন না। তাতে 2 পয়সা কম হবে হয়তো উইদাউট পেপারে আপনার বাচ্চা নিতে, কিন্তু পরবর্তীকালে আপনি জানবেন না ওর বাবাকে ওর মাকে। হয়তো বাবার সাথে মায়ের হয়ে গেল, লিটার সিস্টার লিটার ব্রাদারের মিটিং হয়ে গেল, তারপর জেনেটিক ইস্যুস তৈরি হবে, তখন আপনারও কষ্ট। আমার কাছে কিছু ইনফরমেশন আছে যে অনেক যেটা ব্রোকার, ঠিক আছে, বা কিছু ব্রিডার বোঝে আপনি তো শো করবেন না, তাহলে পেপারটা নিয়ে করবেন না। শো এর সমস্যা না, পেপারটা দেখলেই তারা এরকম। আচ্ছা আমি এই জায়গাটা একটা বলি, ভালো ব্লাড লাইন ক্যারি করছেন, আপনি কেন পেপারটা নেবেন না? পেপারটা শুধু শো এর জন্য লাগে এরকম তো ব্যাপারটা নয়। আমি আপনাকে বলছি পেপারটা কেন লাগে। আর আমরা যখন কারোর সাথে মেয়ে দেখি, তখন তো আমরা তার টিপুজি পুষ্টি দেখি, তো মেয়ে বাড়ির লোক তো ছেলেকে দেখে, দেখে। আর যদি না দেখে তার পরবর্তীটা হচ্ছে ডিভোর্স। এটা পুরো বাস্তব, কারণ তাদের মানসিকতা, তাদের অ্যাডজাস্টমেন্ট, তাদের কালচারের সাথে হেলানেমিন ডিফারেন্স থাকে, সেই কারণেই তো আমরা দেখি। তো আমারও এদের ক্ষেত্রে যদি আমরা এটাকে না করি, শো কোয়ালিটি পেট কোয়ালিটি এরকম কিছু হয় না। বাচ্চা তার ব্রিডিং, যে ব্রিডার সে কতটা ভালো ব্রিডিং করছে তার উপর ডিপেন্ড করে তার অ্যানাটমিক্যাল স্ট্রাকচার। ওই যে আমি আপনাকে বললাম, ব্লাড লাইন স্টাডি করবেন না, ওদের যে আপনার অ্যানাটমিক্যাল স্ট্রাকচার যদি আপনি স্টাডি না করে, কার সাথে কার মেটিং করলে কি বেরোতে পারে সেটা যদি আপনি স্টাডি না করে ব্রিডিং করে, এ ছেলে এ মেয়ে করিয়ে দে মেটিং, সেটা ভাই বোন হলো না কি হলো, পেপার নেই, কিছুই জানেন না, ভুলভাল বাচ্চা হবে। শো আর ব্রিডিং বলে কথা না। আপনার কেসিআই পেপার যদি কোনো কুকুরের থাকে আপনি শো করতে পারবেন, দ্যাটস মিনস এই না যে আপনার কেসিআই পেপার আছে আপনি শো করতে পারবেন না। আপনি তো পেট শো করেন, সেখানে তো কোনো পেপার লাগে না। পেট শো তাহলে পেট শো পেপার লাগে না, তাহলে ভাই শো কোয়ালিটি পেট কোয়ালিটি সেটা একটা আলাদা কনসেপ্ট, সেটার জন্য আলাদা একটা ভিডিও করা হবে এখানে। কিন্তু আমার মতে বাচ্চা নেয়ার আগে সব সময় তার বাবা মা তার ব্লাড লাইন স্টাডি করে বাচ্চা নেবেন, না হলে আপনি পরবর্তীকালে যারা কিনবেন তারা সমস্যায় পড়বেন। সমস্যায় আমি পড়বো না, আমাকে হয়তো 4টে লোক, কিছু লোক ভালো বলবে, কিছু লোক খারাপ বলবে, তো আলটিমেটলি যারা কিনবেন ক্ষতিটা তাদের, আমার কিচ্ছু হবে না। সেই জন্য বারবার বলি যে সব সময় কেসিআই পেপার আলা কুকুর বা বাচ্চা সব সময় পেট নেবেন, উইদাউট পেপার নেওয়াটা আমার মনে হয় না বুদ্ধিমানের কাজ। এক কথায় বলতে গেলে আমাদের মানুষের যেমন বার্থ সার্টিফিকেটটা লাগে, ওদেরও সেটা নেওয়াটা উচিত, একদম তাই। বাবা মা তবে জানতে পারবে কতটা, কোথাকার উইনিং, কোথায় ডগ, তার পেছনে কি আছে না আছে সব। না আমরা কিছু কিছু ক্ষেত্রে দাদা ভুলে যাই, ওরা তো কুকুর, ওদের আবার পেপার নিয়ে কি হবে? আমরা তো মানুষ, আমাদের পেপার দরকার, আমাদের বার্থ সার্টিফিকেট দরকার। তখন যেমন আপনার একটুখানি জানছেন, নলেজ গ্যাদারিং করছেন, এটাই হচ্ছে ঘটনা। আমরা একটা মোবাইল দিলে পরে তো সেটা জানি, তার ফিচারসটাকে ফ্লিপকার্টে দেখিনি, কত জিবি র্যাম, কত জিবি ক্যামেরা কি, কিন্তু যখন এই অবলা জীবগুলো কিনি তখন তো আমরা দেখি না। এটা কিছু কিছু ক্ষেত্রে ওই যে আপনাকে বললাম, এটা কুকুর, কিছু কিছু মানুষের
ক্ষেত্রে আমাদের এটাই হ্যাঁ মাইন্ডে নিয়ে নেয়, হচ্ছে আমাদের এই মানসিকতা। আমরা ওখান থেকে যতক্ষণ না পর্যন্ত বেরিয়ে আসতে পারবো ততক্ষণ ভালো জিনিস রাখতে পারবো। আমরা শুধুমাত্র এটাকে এডুকেটেড তো হচ্ছি না, আমরা এডুকেশনটা হচ্ছে শুধুমাত্র, দেখুন একটা হয় সাক্ষরতা আর একটা হয় হচ্ছে শিক্ষিত। হ্যাঁ, তো মানুষের অর্থ হচ্ছে প্রপারলি এডুকেটেড, এডুকেশনালি এডুকেটেড হবে, মানসিকতা বিহেভিয়ার সব দিক দিয়ে এডুকেটেড হবে। তো আমরা এদেরকে যদি কুকুর হিসাবেই দেখি তাহলে ভাই নিও না, তাহলে স্ট্রেট অফ গুলো বসো। আমার কথা হচ্ছে যদি সেটাই হয় তাহলে এই রাস্তার যে স্ট্রেট অফ গুলো আছে তারা তো একটা ঘর পাবে রে বাবা, তাদেরকে বসো। তোমার যদি মানসিকতা সেটাই থাকে, আর তোমার যদি মানসিকতা থাকে না আমি কিছু ভালো জিনিস রাখবো বাড়িতে, স্ট্রেট অফ নো ডাউট ভালো, ওরা এটা নিয়ে আমি কোনো দ্বিমত নেই, কারণ আমিও প্রচুর এখানে রাস্তা স্ট্রেট রাখা যাদেরকে আমি খাবার দিই। কিন্তু তোমার এক একটা মানুষের এক একটা কনসেপ্ট চিন্তা ভাবনা একদম তাই। মার্সিডিজ কেনে, কেউ বিএমডব্লিউ কেনে, আবার কেউ মারুতি কেনে, আবার কেউ মারুতি কেনে। একদম ব্যাপারটা হচ্ছে যার যেরকম পছন্দ সেরকম কেনা উচিত। তো এই হচ্ছে ব্যাপার, আজকে এটুকুই বললাম। অবশ্যই অনেকটা হয়েও গেছে, যদিও বা একটু একটু করতে করতেই অনেকটা হয়ে গেছে। দাদার যতটা মানে দাদার কাছ থেকে যতই জানবো ততই যেন মানে আরো শিখতে ইচ্ছা করবে। দাদাও যেমন আজকে একটা ভিডিওর মধ্যে বলে শেষ করতে পারবেন না, আমরা তেমন শুনে শেষ করতে পারবো না, আমি ডাইরেক্ট দেখিয়ে শেষ করতে পারবো না। সব থেকে বড় জিনিস একটা কথা বলি, আপনাদের যারা এই ভিডিওটা দেখবেন নিতে হবে না, যেখান থেকেই নিন কোনো ম্যাটার নেই গো, কিন্তু পারলে আপনার 20 মিনিট 30 মিনিটের যদি ভিডিওটা হয় কেটে দেখুন বা পজ করে পরের দিন দেখুন। পরবর্তীতে আপনি যদি ডগ নিতে যান আপনার ফ্রড আপনার হবেন না বা আপনি প্রতারিত হবেন না, এইটুকুনি অনুরোধই রাখতে পারি। ভালো আপনার বাচ্চা নিন, এবং যখন যেখান থেকেই নিন না কেন একটা 10 বছর 15 বছরের লাইফ স্পেন চেষ্টা করবেন নিজের সন্তানের মতো বাড়িতে নিয়ে গিয়ে আপনার মানুষ করার। যদি না পারেন নেবেন না, কিন্তু দয়া করে হাত জোর করে বলছি যে আপনারা নিচ্ছেন বলেই এত আপনার মানে ব্রিডিংটা এথিক্যাল আপনার ব্রিডিংটা বাড়ছে। তো এদেরও একটা প্রাণ আছে, প্রাণভার নিয়ে আপনার কথা হচ্ছে জেনেটিক ফল্ট বাচ্চা প্রচুর বেরোচ্ছে এখন, এবং তাতে ওদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, সাথে সাথে যে ওনার আছে তার তো একটা মানসিক ফিজিক্যালি সব দিক দিয়ে একটা কষ্ট, অর্থ কষ্ট, সব দিক দিয়ে সমস্যা ফেস করতে হবে। ওকে দাদা, ওকে, তাহলে আজ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো শেষ করার আগে অর্ণবদাও যে কথাটা বলছিল যে এদেরকে নিয়ে যাও, ভালোবেসে নিয়ে যাও, কিন্তু ওই 2 দিন পর নিয়ে গিয়ে রাস্তায় ছেড়ে দেবো বুঝতে পারছি না, এটা না, বুঝে শুনে পাপ্পি নিয়ে যাও। সেটা যেখান থেকেই নাও না কেন দেখে শুনে নেবে যে হ্যাঁ আমরা ওদেরকে যতদিন রাখবো পারবো, যতদিন ওরা বেঁচে থাকবে ততদিন যেন আমাদের কাছেই থাকে, সুস্থ সবল যেন রাখতে পারি, দায়িত্ব যেন নিতে পারি, তাই তো? তবেই বাচ্চা নেবো, নাহলে নেবো না। যদি আমি দীর্ঘ 8 বছর ঘুরতে যেতে পারি, আমার ফ্যামিলিকে বলি তোমরা যাও, নিজে সব একটা, আমিও তো মানে পশু পাখি রাখছি, আমার বাড়িতেও আছে, 2 জন আছে, আর পাখালি আছে, পাখি আছে অনেক। তো সেক্ষেত্রে আমরাও কোথাও যেতে পারি না, নিজেদের শখটাকে এদের কাছাকাছি বা এদের ভালোবাসা পেতে গেলে নিজেদের শখটাকে শেষ করে দিতে হবে, মানে কি বলবো পিছনে রেখে দিতে হয়। আপনার বাড়ির লোক হয়তো, আপনি শরীর খারাপ হয়ে থাকলে পরে আপনার বাড়ির লোক হয়তো আপনার জন্য করবে, কিন্তু দিনের শেষে ওরা খাবারটা খেয়ে নেবে। কিন্তু আমার বা যারা পেট ওনার আছে তাদের যারা বাই হার্ট ভালোবাসে বা ওদের সাথে টাচ আছে ওনারদের সাথে, আপনার শরীর খারাপ থাকলে ওরাও খাবে না, যে আপনি মাংস দিন যাই দিন খাবে না, নাকে চুপ করে আপনার পাশে বসে থাকবে। নিঃস্বার্থ ভালোবাসা যদি পৃথিবীতে কেউ করে থাকে সেটা হচ্ছে এরা। একদমই তাই। চলুন তাহলে দাদা ভিডিওটা শেষ করছি এখানে, থ্যাংক ইউ। তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, বুঝতেই পারছি অনেকটা বড় হয়ে গেছে। আশা করছি যারা পাপ্পি নিতে চাইছো বা পাপ্পি ভাবছো যে রাখবো বাড়িতে, তাদের জন্য খুব ভালো একটা ইনফরমেশান তোমরা এই ভিডিওটা থেকে পাবে। তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের মতো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা এদেরকে নিয়ে যাবে দায়িত্ব নিয়ে যেও, ভালো করে রেখো। ওই যে শেষ করার আগে একটা কথা বলেছিলাম ভিডিওর, যে নিয়ে গিয়ে যেন এই বছর 3-4 রাখলাম আর ভালো লাগছে না রাস্তায় ছেড়ে দিলাম, এটা যেন করবে না, তাতে এদের খুব কষ্ট হয়।
কারণ তখন ওরা কিন্তু, তোমরা যখন এদেরকে নিয়ে যাবে বাড়িতে, এরা কিন্তু তোমাদেরকে মা বাবা তাদের পরিবার সেই চোখেই ওরা দেখতে শুরু করে। দেখবে আস্তে আস্তে এদের ভালোবাসাটা বুঝতে পারবে তোমরাও। তো সেই মানসিকতা নিয়ে যাও যে হ্যাঁ 12 থেকে 14টা বছর ওরা আমাদের কাছে থাকবে, আমাদের সন্তানের মতো থাকবে ওরা, ওদেরকে সন্তানের মতো করেই আমরা রাখবো, কুকুরের চোখে দেখবো না। ঠিক আছে, তো চলো এই বলে ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের মতো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।